হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গল্পের শুরুতেই আমরা অ্যালিসকে দেখতে পাই, যে বলতে থাকে 3 বছর প্রায় শেষ হতে চলেছে, এখনই আমি মুক্তি পাবো। তখন সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। এখানে আমরা জানতে পারি যে ওর ফ্যামিলি ওকে জোর করে এখানে বিয়ে দিয়েছে। জেনসন ফ্যামিলি আর ফ্যান্টন ফ্যামিলি তাদের একমাত্র ছেলে এবং তাদের একমাত্র মেয়ের সাথে বিয়ে ঠিক করে। কিন্তু জেনসন ফ্যামিলির একমাত্র মেয়ে সিলভিয়া পালিয়ে যায়, কারণ সে এই বিয়েতে ট্র্যাপ হতে চায়নি। সে 3 বছর চেয়ে নিয়ে গেছে, 3 বছর পর সে ফিরে আসবে। তাই সিলভিয়ার জায়গায় বিয়ে দিতে সিলভিয়ার মতোই দেখতে সিলভিয়ার টুইন সিস্টারকে গ্রাম থেকে এখানে নিয়ে আসা হয়। তার নাম হলো অ্যালিস। অথচ এই অ্যালিসের এতদিন কোনো খোঁজ খবর তার বাবা মা রাখেনি। এখন তাদের দরকার পড়েছে, তাই অ্যালিসকে ডেকে এনেছে। অ্যালিস যখন এখানে আসে তখন তার মা বলতে থাকে তার গা থেকে নাকি অনেক গন্ধ আসছে, তাই ওকে ভালো করে পরিষ্কার করে ভালো জামা কাপড় পরাতে। এরপর ওর বিয়ের দিন চলে আসে। তখন মা বলে দেয় যে ফ্যান্টন ফ্যামিলির সাথে সবসময় ভালো ব্যবহার করতে, কোনো রকম ঝগড়া না করতে তার স্বামীর সাথে, তাহলে আমাদের ফ্যামিলির উপরে অনেক বড় প্রভাব পড়বে। কারণ ফ্যান্টন ফ্যামিলির জন্যই জনসন ফ্যামিলি টিকে আছে, তাদের কোম্পানি চলছে। তখন অ্যালিস ভাবতে থাকে, হ্যাঁ, আমার বিয়ে হচ্ছে সাইরাস ফ্যান্টনের সাথে। সাইরাস কোনোদিনও আমাকে ভালোবাসবে না। ও জানে আমি অ্যালিস নই, আমি সিলভিয়া, কিন্তু তবুও ও আমাকে কোনোদিনও রেসপেক্ট দেবে না, কারণ ও ছোট থেকেই পছন্দ করে ইয়াসমিনকে। অথচ ইয়াসমিনের ব্যাকগ্রাউন্ড অনেক খারাপ থাকায় ফ্যান্টন ফ্যামিলি ইয়াসমিনকে সাইরাসের সাথে বিয়ে দেবে না। তাই সাইরাস আমাকে বিয়ে করবে ঠিকই, কিন্তু সবসময় ভালোবেসে যাবে ইয়াসমিনকে। যাই হোক, এরপর অ্যালিস বিয়ে করে ফ্যান্টন হাউসে চলে আসে। ও অনেক চেষ্টা করতে থাকে সাইরাসের মন রাখার জন্য। সাইরাসের জন্য সবসময় সব কিছু এগিয়ে দিত। সকালবেলা উঠে ওর জন্য ব্রেকফাস্ট তৈরি করত, ওর জামা কাপড় ইস্ত্রি করে দিত, সবসময় ওর সাথে হেসে কথা বলতো। কিন্তু সাইরাস কোনোদিনও ওর দিকে একবারও ভালো করে তাকায়নি। এভাবে প্রায় 3 বছর চলে যায়। আস্তে আস্তে সাইরাস ওর দিকে ভালো নজরে তাকানো শুরু করে, ওর দিকে তাকিয়ে হাসতে শুরু করে, যাতে অ্যালিসের অনেক ভালো লাগতে শুরু করে। ইয়াসমিনের জিনিসপত্র বাড়ি থেকে আস্তে আস্তে চলে যেতে থাকে, যাতে ও ভাবতে থাকে ইয়াসমিনকে হয়তো সাইরাস ভুলে যাচ্ছে। সাইরাস ওর জন্মদিনও পালন করে, এমনকি ওর জন্য গিফট নিয়ে আসে। সেদিন ও অ্যালিসের সাথে রাতও কাটায়। এতে অ্যালিস বিশ্বাস করতে শুরু করে যে সাইরাস ওকে ভালোবাসতে শুরু করেছে। কিন্তু চলে আসে সেই দিন, যেদিন ইয়াসমিন আবারও এই দেশে ফিরে আসে। তখনই সাইরাস আবারও অ্যালিসকে ভুলে যেতে শুরু করে। সে চলে যায় তার ভালোবাসা ইয়াসমিনের কাছে। কিন্তু এতে অ্যালিস একদমই কষ্ট পায় না, কারণ ও কোনোদিনও সাইরাসকে ভালোই বাসেনি। ওর মনে পড়ে ওর বাবা মা ওর সাথে কত খারাপ আচরণ করত। ওকে ছোটবেলায় ভিলেজে পাঠিয়ে দেওয়া হয়েছে, কারণ ও নাকি একটা অভিশাপ। সেখানে অ্যালিস অনেক কষ্ট করেছে, শীতের মধ্যে একা একা বসেছিল। অ্যালিস বলতে থাকে তারা আমাকে প্রমিস করেছে আমি যদি 3 বছর সিলভিয়ার জায়গায় থাকি তাহলে আমাকে 30 মিলিয়ন টাকা দেবে। এটা নিয়েই আমি এখান থেকে চলে যাব। এই টাকার আমার অনেক দরকার, যার জন্য আমি এত কিছু সহ্য করছি। আমি সাইরাসকে কোনোদিনও ভালোবাসিনি, তাই ও কাকে নিয়ে থাকবে তাতে আমার কিছুই আসে যায় না। তখনই ওকে সাইরাস ফোন দিয়ে বলে তাড়াতাড়ি আমার কোম্পানিতে চলে আসো, এখানে ইয়াসমিন আছে, ওর পিরিয়ড শুরু হয়েছে, তাই ওর জন্য ভালো মানের একটা স্যানিটারি ন্যাপকিন নিয়ে আসো, আর তোমাকে 20 মিনিটের মধ্যেই এখানে আসতে হবে। অ্যালিস এর কোনো উত্তর না দিয়ে বলে ঠিক আছে, আমি আসছি। এরপর ও আসতে শুরু করে, কিন্তু বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল। ট্যাক্সি ড্রাইভারকে বলে আমি বেশি ভাড়া দেব, প্লিজ তাড়াতাড়ি আমাকে 20 মিনিটের মধ্যে কোম্পানিতে নিয়ে যান। ড্রাইভার যখন যাচ্ছিল তখন রাস্তায় অনেক ট্রাফিক পড়ে যায়, এজন্য অ্যালিস তাকে টাকা দিয়ে দৌড়ে সেখানে আসতে শুরু করে। কিন্তু 20 মিনিটে এত জায়গা আসা অনেক কষ্টকর ছিল। ও সেখানে পড়ে যায়, তাই ওর পা অনেকটা কেটে যায়। তারপরও ও খোঁড়াতে খোঁড়াতে কোম্পানিতে চলে আসে, কিন্তু এসেই শুনতে পায়
সাইরাসের বন্ধুরা বলছে, এখান থেকে তোমার বাড়ি তো 40 মিনিটের দূরত্ব, ও কি করে এখানে 20 মিনিটে আসবে? সাইরাস বলে, এটা আমার দেখার বিষয় নয়, ও যেভাবে ইচ্ছে সেভাবে আসবে, ইয়াসমিন কষ্টে আছে। তখন তারা বলে, হ্যাঁ আমরা জানি যে তুমি ইয়াসমিনকে পছন্দ করো, কিন্তু সিলভিয়াও তো তোমাকে ভালোবাসে, ও তোমার ওয়াইফ, তুমি ওকে এরকম কেন ট্রিট করছো? তুমি কি এই এত বছরে সিলভিয়াকে একটু ভালোবেসেছো? তখন সাইরাস বলে, এটা শুধুমাত্র একটা অ্যারেঞ্জ ম্যারেজ, আমি কোনোদিনও সিলভিয়াকে ভালোবাসিনি। এটা শুনে অ্যালিস অনেক কষ্ট পায়, কিন্তু ও কোনো রিয়্যাক্ট করে না আর ভেতরে চলে আসে। তখন সাইরাস জিজ্ঞেস করে, তুমি এরকম ভিজেছো কি করে? অ্যালিস বলে, বাইরে বৃষ্টি পড়ছে, আর তুমি তো বলেছো 20 মিনিটের মধ্যে আসতে, তাই আমি দৌড়ে এসেছি। সাইরাস বলে, ঠিক আছে, এটা ইয়াসমিনের রুমে পৌঁছে দাও আর নিজেকে একটু শুকিয়ে নাও, তুমি অনেক ভিজে গেছো। অ্যালিস এর কোনো উত্তর না দিয়ে চলে যায় ইয়াসমিনের কাছে আর ওকে সেই পার্সেলটা দিয়ে চলে আসে বাড়িতে। বাড়িতে বসে ও একা একাই নিজের পায়ে ওষুধ লাগাচ্ছিল আর শুয়ে পড়ে। কিন্তু সকাল হতে না হতেই সাইরাস চলে আসে আর ওর মুখে এক বালতি পানি ঢেলে দেয়। অ্যালিস জিজ্ঞেস করে, কি হয়েছে? সাইরাস বলে, নাটক করো না, তুমি আমার কোম্পানিতে গিয়ে ইয়াসমিনের গায়ে 2 বালতি পানি ঢেলেছো, তাই না? ইয়াসমিন অনেক অসুস্থ হয়ে গেছে, ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তুমি আমার জন্য জেলাস হয়ে ওর সাথে এরকমটা অ্যালিস বলতে থাকে, তুমি কি বলছো? এরকমটা তো আমি করিনি, তোমার নিশ্চয়ই ভুল হচ্ছে। তখন ও অনেক রেগে যায় আর বলে, এখনই চলো হাসপাতালে, ইয়াসমিনের কাছে ক্ষমা চাই। ও তার চুল ধরে তাকে গাড়িতে বসায় আর হাসপাতালে নিয়ে আসতে থাকে। তখন গাড়িতে বসেই অ্যালিস বলতে থাকে, আর কয়টা দিন, একটু সহ্য করো অ্যালিস, তারপরেই তুমি মুক্তি পাবে। এরপর তারা হাসপাতালে চলে আসে। ইয়াসমিন তখন বেরিয়ে বলতে থাকে, সাইরাস তুমি ওকে এখানে কেন এনেছো? আমার ওকে দেখলেই ভয় করছে, ওর জানি না কি করবে আমার সাথে। তখন সাইরাস বলতে থাকে, দেখেছো তুমি ওকে কতটা বুলি করেছো, এখনই ওর কাছে ক্ষমা চাও। অ্যালিস বলে, ইয়াসমিন ম্যাডাম, আপনি কি শিওর যে আমি আপনার গায়ে পানি ঢেলেছিলাম? ইয়াসমিন বলে, দেখো, আমি জানি তুমি আমার সাথে এরকমটা করছো কারণ তুমি জেলাস, কিন্তু তোমাকেও বুঝতে হবে যে সাইরাস তোমাকে পছন্দ করে না, এটা শুধুমাত্র একটা অ্যারেঞ্জ ম্যারেজ। আমার পরিবার যদি একটু বড়লোক হতো তাহলে ও কোনোদিনও তোমাকে বিয়ে করতো না। সাইরাস বলে, তুমি এখনো কথা বলছো কেন? তাড়াতাড়ি ওর কাছে ক্ষমা চাও। তখন অ্যালিস ক্ষমা চায়। সাইরাস বলে, এভাবে না, নিচে বসো আর ক্ষমা চাও। অ্যালিস তাই করে। ও যখন চলে আসছিল তখন সাইরাস বলে, তুমি ওর সাথে খারাপ আচরণ করেছো, তুমি ওর দেখভাল করবে, আজ থেকে তুমিই ওর দেখভাল করবে। অ্যালিস বলে, ঠিক আছে। এরপর ও তার জন্য খাবার নিয়ে আসতো, ময়লা পরিষ্কার করত, এমনকি পা পর্যন্ত ধুয়ে দিত, মুছে দিত। এসব কিছু দেখে ডাক্তার, নার্স তারা সবাই অবাক হয়ে যায়। তারা বলতে থাকে, সিলভিয়া ম্যাডাম নিশ্চয়ই তার হাজব্যান্ডকে অনেক ভালোবাসে, যার জন্য তার হাজব্যান্ড যা বলে সে তাই করে, এটাই তো ভালোবাসা। এসব কিছু সাইরাজ শুনতে পায়। যাই হোক, এরপর ইয়াসমিনের ডিসচার্জের দিন চলে আসে। ওরা যখন যাচ্ছিল তখন ইয়াসমিন অ্যালিসার কাছে তার নাম্বার চায়। অ্যালিস তখন বলে, এটার তো কোনো দরকার নেই। সাইরাস বলে, ও তোমার কাছে নাম্বার চেয়েছে, তুমি শুধু দেবে, তুমি কথা বলছো কোন দুঃখে? তাই অ্যালিস তাকে নিজের নাম্বার দিয়ে দেয়, কিন্তু তখন আবার ভাবতে শুরু করে যে এই নাম্বার দিয়ে তুমি কিছুই করতে পারবে না, কারণ আমি আজই মুক্তি পাচ্ছি, আজ 3 বছর পূর্ণ হয়েছে। এরপর ও বাড়িতে এসে নিজের জামা কাপড় সব গুছিয়ে নিতে থাকে। তখন ইয়াসমিন ওকে মেসেজ দিয়ে বলে যে আমি সাইরাসের সাথে ঘুরতে এসেছি, দেখো ও আমাকে কতগুলো গিফট দিয়েছে, ও আমাকে একটা আইল্যান্ডও কিনে দেবে বলেছে, ও কি তোমাকে কোনোদিন এরকম গিফট দিয়েছে? এসব কিছু দেখে অ্যালিসের একটুও খারাপ লাগে না। ও উল্টে বলে, ম্যাডাম আপনি অনেক লাকি, আর ফোন রেখে দেয়, যাতে ইয়াসমিনের অনেক রাগ উঠতে থাকে যে আমি তো ওকে রাগাতে চেয়েছি, ও রাগছে না কেন। এরপর অ্যালিস নিজের জামা কাপড় গুছিয়ে চলে আসে জ্যানসন ফ্যামিলিতে। ওর মা ওকে দেখেই রেগে যায় আর বলতে থাকে, তুমি এখানে? ও, আজ তো 3 বছর পূর্ণ হয়েছে। ঠিক আছে। তখন সে দেখতে পায় যে ইয়াসমিন আর সাইরাস ঘুরতে গিয়েছে, এমনকি তাদের ছবিও লিক হয়ে গেছে। এটা দেখে মা অনেক রেগে যায় যে তুমি নিজের স্ত্রীর কর্তব্য পালন করতে পারোনি।
এখনই সাইরাসকে ডেকে আনো, না হলে তোমাকে শাস্তি দেওয়া হবে। তখন অ্যালিস বলে আমি শাস্তি নিতে তৈরি। মা বলে ঠিক আছে। এরপর ওকে অনেকগুলো চাবুকের আঘাত করা হয়। অ্যালিস যন্ত্রণা পেয়ে সেখানে অজ্ঞান হয়ে যায়। যাই হোক, এরপর ওর জ্ঞান ফেরে হাসপাতালে। তখন ওকে দেখতে সাইরাস আসে আর বলে তোমার মা নাকি তোমাকে পানিশমেন্ট দিয়েছে কারণ তুমি আমাকে ফোন দাওনি, তাহলে ফোন দিলে না কেন? অ্যালিস বলে আমি তোমাকে ডিস্টার্ব করতে চাইনি, তুমি তো ইয়াসমিনের সাথে ছিলে। তখন সাইরাসের মনে পড়ে সেই নার্সদের কথা। সেই নার্সরা বলেছিল যে সিলভিয়া ওকে এতটা ভালোবাসে বলেই সব কিছু মেনে নিচ্ছে। তখন ও বলে তাহলে তুমি আমাকে এতটাই ভালোবাসো? অ্যালিস এটা শুনে অবাক হয়ে যায়। সাইরাস ওর গায়ে ব্ল্যাঙ্কেট তুলে দেয়। এরপর 7 দিন চলে যায়। ওর ডিসচার্জের দিন চলে আসে। ও যখন ফিরছিল তখন একটি নার্স এসে ওকে একটা মলম দিয়ে বলে এটা নিয়মিত লাগাবেন, না হলে কিন্তু দাগ পড়ে যাবে পিঠে। এই 7 দিনে সাইরাস সাহেব আপনার সাথেই ছিল, মনে হচ্ছে তার মনটা একটু গলছে, তাহলে আপনিও কিন্তু চেষ্টা চালিয়ে যান, ঠিক আছে? নার্স চলে যায়। এরপর ও যখন ফিরছিল তখন একটি মেয়ের সাথে ধাক্কা লেগে যায়। সেই মেয়েটা অ্যালিসের সাথে খারাপ আচরণ করতে থাকে যে তুমি এটা কিরকম ড্রেস পরেছো, তুমি কি বুঝবে আমার ড্রেসের কি দাম, তুমি তো গরিব। এটা শুনে সাইরাস অনেক রেগে যায় আর সেই মেয়েকে কতগুলো টাকা দিয়ে দেয়। এতে অ্যালিস অনেক অবাক হয়ে যায় যে সাইরাস আমার সাইড নিচ্ছে। যাই হোক, এরপর সাইরাস তাকে মলে নিয়ে আসে শপিং করার জন্য যে তুমি যতই হোক আমার স্ত্রী, তুমি এরকম ড্রেস পরে থাকতে পারো না। এরপর ওকে অনেকগুলো ড্রেস কিনে দেয়, কিন্তু এসব কিছু ইয়াসমিন দেখে ফেলে। ইয়াসমিন এটা দেখে খুবই কষ্ট পায় আর বলে তুমি না বলেছিলে তুমি মিটিংয়ে আছো, তুমি তোমার স্ত্রীর সাথে এখানে আছো, তুমি তো বলেছো তুমি ওকে ভালোবাসো না, তাহলে কি তুমি আমাকে ভুলে গেছো? ইয়াসমিন এসব বলে রেগে মেগে সেখান থেকে চলে আসে। এমনকি ওর মাথায় ভাঁজ পড়ে ও সেখানেই অজ্ঞান হয়ে যায়। এসব কিছু দেখে তো অ্যালিস পুরাই হতবাক হয়ে যায়। সাইরাস ওকে কোলে তুলে হাসপাতালে নিয়ে আসে। তারা দুজনেই হাসপাতালে ছিল। তখন ডাক্তার বলতে থাকে ইনজুরির জন্য ইয়াসমিনের অনেকগুলো রক্ত চলে গেছে, এখন ওকে রক্ত দিতে হবে, কিন্তু এরকম রেয়ার রক্ত কোথাও পাওয়া যাচ্ছে না। তখন অ্যালিস বলে কিন্তু আমারই তো রক্ত এই গ্রুপ, আপনি এটা নিতে পারেন। সাইরাস বলে তুমি ওকে রক্ত দেবে? তখন অ্যালিস বলে যত যাই হোক জীবন বাঁচানো সবার আগে। এরপর ও রক্ত দিতে যায়। তখন সাইরাস ভাবতে থাকে তাহলে তুমি আমাকে এতই ভালোবাসো যে আমার জন্য এত কিছু করছো। যাই হোক, রক্ত দিয়ে অ্যালিস অনেকটা অসুস্থ হয়ে যায়। তাই সাইরাস বলে তুমি ফিরে যাও, আমি এখানে থাকবো, ইয়াসমিনের জ্ঞান ফিরলে ওকে নিয়ে চলে যাব। তখন অ্যালিস বলে সমস্যা নেই, আমি এখানে থাকতে চাই। ইয়াসমিন ম্যাডাম আমাদের ভুল বুঝেছে যে আপনি নাকি আমাকে বেশি ভালোবাসেন, আমি সেটাই এক্সপ্লেন করব যে এরকম কিছুই না। যা শুনে সাইরাস আবারও ভাবতে থাকে তাহলে তুমি আমাকে এতই ভালোবাসো, মানে ছেলেটা মনে হয় সাইকো। যাই হোক, এরপর ডাক্তার এসে বলে যে ইয়াসমিনের একটু পরেই জ্ঞান ফিরে আসবে। একটু পরে তার জ্ঞান ফিরে আসে। তখন ইয়াসমিন বলে তুমি এখানেও ওকে নিয়ে এসেছো, তুমি কি আমাকে বোঝাতে চাও যে তুমি আমাকে ভালোবাসো না, ওকে ভালোবাসো? তখন ও বলতে থাকে আপনার ভুল হচ্ছে ম্যাডাম, আসলে আমরা ওখানে শুধুমাত্র শপিং করতে গিয়েছিলাম। ইয়াসমিন বলে তার মানে তোমার ওর জন্য কোনো ফিলিংস নেই, তাই না? তাহলে এটা প্রমাণ করো, আমি চাই তুমি ওকে শাস্তি দাও, ওকে এই বৃষ্টির মধ্যে বাইরে পুরো একদিন দাঁড়িয়ে থাকতে বলো। এটা শুনে তো দুজনেই অবাক হয়ে যায়, কিন্তু তবুও সাইরাস এতটাই খারাপ যে ও অ্যালিসকে বাইরে গিয়ে দাঁড়াতে বলে। অ্যালিস এটা শুনে একদম অবাক হয়ে যায়, কিন্তু তবুও কোনো উপায় না থাকায় ও বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকে। এরপর অনেকটা রাত হয়ে যায়, বৃষ্টিও অনেক মুষলধারে পড়তে শুরু করে। অ্যালিস বলতে থাকে আর কত আমাকে সহ্য করতে হবে, কেন এই দিনগুলো শেষ হচ্ছে না? তখন ও অজ্ঞান হয়ে যায়। যাই হোক, এইসব দেখে সাইরাসেরও কষ্ট লাগছিল, কিন্তু কিছু করতে পারে না। কিন্তু ও অজ্ঞান হয়ে যাওয়ায় তাকে কোলে উঠিয়ে বাড়িতে নিয়ে আসে। অ্যালিসের গায়ে প্রচণ্ড জ্বর আসে। অ্যালিস জ্বরের ভিতরে বলতে থাকে আর একটু সহ্য করো, আর মাত্র কয়টা দিন, আমি তারপর ফ্রি হয়ে যাব, আমি এখান থেকে চলে যাব। এটা শুনে সাইরাস অনেক ভয় পেয়ে যায় আর ওকে টান দিয়ে উঠিয়ে ফেলে। কি বললে তুমি? চলে যাবে মানে? কোথায় যাবে তুমি? অ্যালিস বলে
চলে যাব? আমি ভুল বলেছি হয়তো ঘুমের ঘোরে। তখনই ভেতরে ইয়াসমিন চলে আসে ফল হাতে নিয়ে আর বলতে থাকে, ও মা, তোমার জ্ঞান ফিরে এসেছে? তাহলে যাও আবার বাইরে গিয়ে দাঁড়াও, কারণ এটা তো শর্তই ছিল যে তুমি পুরো একটা দিন বাইরে দাঁড়িয়ে থাকবে বৃষ্টির ভিতরে। এটা শুনেও সাইরাস সেখান থেকে চলে যায়। অ্যালিস পুরোই হতবাক হয়ে যায়। এরপর ও আবারও বাইরে দাঁড়িয়েছিল। মুষলধারে বৃষ্টি না পড়লেও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। ও অনেকটা অসুস্থ ছিল যেহেতু ওর গায়ে জ্বর। ভেতরে বসে ইয়াসমিন ইচ্ছে করে ওকে দেখিয়ে দেখিয়ে ফল খাচ্ছিল সাইরাসের হাতে। সাইরাস একটু সরে গেলেই ও চলে আসে তার কাছে আর বলে, এত কিছু করার পরও তুমি কেন এখান থেকে চলে যাচ্ছ না? তুমি কি বুঝতে পারছো না সাইরাস তোমাকে পছন্দ করে না? নাকি নিজেকে অসহায় দেখিয়ে সাইরাসের সিম্পাথি কুড়াতে চাইছো? তুমি তো খুবই খারাপ মেয়ে। আর ওকে বারবার ধাক্কা দিতে শুরু করে। একবার এরকম ধাক্কা দেয় যে পেছনে পড়ে যেতে থাকলে অ্যালিস ইয়াসমিনের হাত ধরে আর দুজনেই সুইমিং পুলে পড়ে যায়। কিন্তু সাইরাস তখন সেখানে আসলে তাড়াতাড়ি ইয়াসমিনকে বাঁচিয়ে চলে আসে। অ্যালিস সাঁতার জানে না, তাই ও সেখানেই ডুবতে থাকে। যাই হোক, এরপর ওর জ্ঞান ফিরলে নার্স বলে, রেস্কিউ টিম যদি সেখানে না পৌঁছাতো তাহলে আপনার খবর খারাপ ছিল। আপনার জ্ঞান ফিরেছে 7 দিন পরে। এটা শুনে অ্যালিস অনেক অবাক হয়ে যায়। নার্স বলে, আপনার ফ্যামিলি মেম্বার কেউই আপনাকে দেখতে আসলো না। বুঝলাম না কি হলো। এরপর নার্স যখন ওষুধ বের করতে যায় তখনই সেখানে সাইরাস চলে আসে আর সবকিছু ফেলে দেয় আর নার্সকেও বের করে দেয়। তখন সে অ্যালিসের উপরে অনেক রাগারাগি করতে শুরু করে যে তুমি নাকি ইয়াসমিনকে সুইমিং পুলে ফেলে দিয়েছিলে। তুমি কি জানো ইয়াসমিনের ছোটবেলা থেকেই একটা ট্রমা ছিল যে ও পানিতে পড়ে গিয়েছিল, এজন্য ও পানি দেখলেই ভয় পায়, অথচ তুমি ওকে পানিতে ফেলে দিয়েছিলে। অ্যালিস বলে, আমি এটা করিনি, তুমি ভুল বুঝছো। কিন্তু সাইরাস বলে, ইয়াসমিন আমাকে বলেছে তুমি এটা করেছো। ইয়াসমিন কি কোনোদিনও আমাকে মিথ্যে বলবে? কোনোদিনও না। তোমাকে এর শাস্তি পেতেই হবে। এজন্য ও তাকে নিয়ে আসে একটা নির্জন গোডাউনে আর বলে, ইয়াসমিনের ট্রমা ছিল ও পানি দেখলে ভয় পায়। তোমার একটা ট্রমা আছে, তোমার ক্লস্ট্রোফোবিয়া আছে, তাই না? তুমি আটকা জায়গায় বা বন্ধ জায়গায় থাকতে পারো না, তাই আজকে সারা রাত তুমি এই ছোট্ট জায়গায় থাকবে। অ্যালিস ভয় পেয়ে বলতে থাকে, আমাকে ক্ষমা করে দাও, আমি ইয়াসমিনকে ইচ্ছে করে ফেলে দিয়েছি, তাই জন্য আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি, আমি আর কোনোদিনও করবো না, প্লিজ আমাকে এই শাস্তি দিও না। কিন্তু সাইরাস এর কোনো কথাই শোনে না আর ওকে এখানে আটকে রেখে চলে যায়। সারা রাত অ্যালিস অনেক কষ্টে থাকে, সারা রাতই ও কান্না করে। পরদিন সকালে সাইরাস চলে আসে আর বলে, যদিও তুমি বা অন্ধকারে ভয় পাও অথবা ক্লস্ট্রোফোবিয়া আছে, কিন্তু তুমি সারা রাত কেন কেঁদেছো? অ্যালিস বলে, কারণ ইয়াসমিন এখানে ইঁদুর ছেড়ে দিয়েছিল, ইঁদুরে আমি অনেক ভয় পাই। সাইরাস বলে, ইয়াসমিন এরকমটা কোনোদিনও করবে না। আর কোথায় তোমার সেই ইঁদুর? অ্যালিস বলে, কারণ ইয়াসমিন একটু আগেই তা সরিয়ে নিয়েছে তুমি আসবে বলে। এটা শুনে তো সাইরাস অনেক রেগে যায় আর ওর গলা চেপে ধরে যে ইয়াসমিনের সম্বন্ধে তুমি আর একটা বাজে কথা বলবে না। আমি ইয়াসমিনের সাথে ঘুরতে যাচ্ছি কিছুদিনের জন্য, বাড়িতে থাকবে আর উল্টোপাল্টা কিছু করবে না, ঠিক আছে? এই বলে সাইরাস চলে যায়। অ্যালিস চলে আসে বাড়িতে। সে সিলভিয়ার জন্য একটা চিঠি লিখতে শুরু করে যে সাইরাস কি পছন্দ করে কি পছন্দ করে না, এসব কিছু লিখে ও একটা মেয়েটকে বলে, এই চিঠিটাই কালকে আমার হাতে দিও। মেয়েট বলে, কিন্তু কেন? অ্যালিস বলে, প্রশ্ন করো না, শুধু কাল আমি যখন ফিরে আসব তখন আমার হাতে এটা দিয়ে দিও। মেয়েট বলে, ঠিক আছে। এরপর ও তার জিনিসপত্র গুছিয়ে চলে আসে এয়ারপোর্টে। এয়ারপোর্টে আসল সিলভিয়া চলে আসে। সে খুবই মডার্ন একটি মেয়ে, বুঝতেই পারছো। শুধুমাত্র বিয়ের চাপ সহ্য করতে না পেরে 3 বছরের জন্য ভ্যাকেশন কাটাতে গিয়েছিল ও। এসেই ও তার মাকে জড়িয়ে ধরে আর বলে, আমি তোমাকে অনেক মিস করেছি। তখন সেখানে অ্যালিস আসে। অ্যালিসের মা বলে, তোমার কাজ পূরণ হয়ে গেছে, তুমি 3 বছর ওর জায়গায় ভালোই কাজ করেছো। যেহেতু সাইরাস তোমাকে বাড়ি থেকে বের করে দেয়নি, তার মানে তুমি টাস্ক পূরণ করেছো। আমরা কথা দিয়েছিলাম তুমি 3 বছর টিকতে পারলে তোমাকে 30 মিলিয়ন টাকা দেওয়া হবে, তাই হবে।
এটা বলে সে তাকে 30 মিলিয়ন টাকার একটা চেক ধরিয়ে দেয়। সিলভিয়া বলতে থাকে, তোমার এ কি অবস্থা? তুমি নাকি মিস্টার ফ্যান্টনের স্ত্রী? তাহলে তোমাকে তো দেখতে রাজকন্যার মতো লাগবে, কিন্তু তোমাকে তো রোগা রোগা লাগছে। অ্যালিস এর কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায় আর অনেক খুশি হতে থাকে যে ফাইনালি আমি মুক্তি পেয়েছি। এদিকে সাইরাস ইয়াসমিনের সাথে ছিল। তখন ইয়াসমিন খুব সুন্দর একটা ড্রেস পরে সেখানে আসে আর বলে, আমি এটা নতুন কিনেছি, আমাকে কেমন লাগছে? সাইরাস বলে, ভালোই লাগছে। তখন ইয়াসমিন ওর কাছে আসতে শুরু করে, কিন্তু সাইরাস ওকে সরিয়ে দেয়। ইয়াসমিন বলে, আমাদের অনেক দিন ধরে সম্পর্ক, কিন্তু তুমি কোনোদিনও আমার সাথে নাইট স্পেন্ড করোনি। তুমি কি তাহলে ওই মেয়েটাকে পছন্দ করে ফেলেছ? সাইরাস বলে, এরকম কিছুই না। ইয়াসমিন বলে, তাহলে কি সমস্যা? ও, বুঝতে পেরেছি, তুমি বিয়ের জন্য অপেক্ষা করছো, তাই না? ঠিক আছে, আমি আর কোনোদিন তোমাকে জোর করব না। আমাদের বিয়ে হয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে। তোমার নিশ্চয় মনে আছে আমি একটা ফেস ময়শ্চারাইজার ইউজ করি, কিন্তু সেটা না শেষ হয়ে গেছে। আগের বার তো তুমি আমার জন্য সেটা কিনে এনেছিলে, তখন একটা ফ্রি গিফট পাওয়া গিয়েছিল। ওই গিফটটা তুমি সিলভিয়াকে দিয়েছিলে, তাহলে এখন সেটা নিয়ে আসো। সিলভিয়াকে বলো নিয়ে আসতে। সাইরাস বলে, শুধু শুধু ওকে কেন ডাকবে, আমি নতুন একটা কিনে দিচ্ছি। ইয়াসমিন বলে, আমি ওই ব্র্যান্ডেরই ময়শ্চারাইজার নেব, ওটা তো এখন পাওয়া যাচ্ছে না, তাই সিলভিয়াকেই বলো ও নিয়ে আসুক। সাইরাস তখন সিলভিয়াকে ফোন করে, মানে অ্যালিসকে, কিন্তু অ্যালিস তো তার ফোন নিয়ে চলে গেছে অন্য দেশে, তাই অ্যালিস ওদের সবাইকে ব্লক করে দিয়েছে। এটা দেখে তো সাইরাস একদম অবাক হয়ে যায় যে সিলভিয়া আমাকে ব্লক করেছে কেন। এদিকে সিলভিয়া চলে আসে ফ্যান্টন হাউসে। তখন মেয়েট তাকে মিসেস জেনসন বলে ডাকে। এটা শুনে সিলভিয়া তাকে একটা চড় মেরে দেয়, যে তুমি আমাকে মিসেস জেনসন বলছো কেন? আমি এই বাড়ির বউ, তাই আমাকে মিসেস ফ্যান্টন ডাকবে। মেয়েট বলে, ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, এরপর থেকে ঠিক করে ডাকবো। সে তখন ওই চিঠিটা সিলভিয়াকে দেয়, যেটা কালকে অ্যালিস রেখে গেছে। সিলভিয়া সেটা পড়ে অবাক হয়ে যায় যে সাইরাসে কি পছন্দ না, কি খেলেও মরবে, কি খেলেও বাঁচবে, এটা জেনে আমি কি করব? এটা তো মেয়েডরা খেয়াল রাখবে। তখন ও সেই চিঠিটা ডাস্টবিনে ফেলে দেয়। এদিকে সাইরাস সিলভিয়াকে ফোন দিতে চাইলে বলা হয় যে এই নাম্বারটা ব্লক করা হয়েছে। এটা শুনে তো ইয়াসমিন অনেক রেগে যায় যে ওই মেয়েটা এত বেড়ে গেছে কেন। তখন সাইরাসের মনে পড়ে সিলভিয়া মানে অ্যালিস ঘুমের মধ্যে একদিন বলেছিল, আর কিছুদিন একটু সহ্য করো, এরপরেই তুমি মুক্তি পেয়ে যাবে, তুমি চলে যেতে পারবে। এটা মনে করে সাইরাস অনেক ভয় পেয়ে যায় যে সিলভিয়া তাকে ছেড়ে চলে যায়নি তো। ও তাড়াতাড়ি চলে আসে বাড়িতে। তখন এসে দেখতে পায় সিলভিয়া মোবাইলে গেম খেলছে। এটা দেখে সাইরাস অনেক রেগে যায় আর সেই মোবাইলটা কেড়ে নেয়। তখন সিলভিয়া অনেক রেগে বলে, কি করছো তুমি, আমার মোবাইল নিলে যে? সাইরাস অবাক হয়ে বলে, কি হয়েছে তোমার? তুমি আমার ফোন ধরছো না, আমাকে ব্লক করে দিয়েছো। সিলভিয়া বলে, ও না, তেমন কিছু হয়নি, আসলে আমি নাম্বার পাল্টেছি। সাইরাস তখন ওর নতুন নাম্বার নিয়ে নেয় আর বলে, তোমার সেই ফেস ময়শ্চারাইজার কোথায়, যেটা ইয়াসমিন ইউজ করে? ওটা দাও আমাকে। সিলভিয়া এটা শুনে অবাক হয়ে যায় যে আমার ময়শ্চারাইজার ইয়াসমিন দিবে কেন? ইয়াসমিন তো সাইরাসের গার্লফ্রেন্ড শুনেছিলাম, এখনও ও তার গার্লফ্রেন্ডের কথা আমার সামনে তুলছে কেন? সিলভিয়া বলে, কিসের ক্রিম? সাইরাস তখন ক্রিমের নাম বলে। তখন সিলভিয়া উপরে যায় আর সেই ক্রিমটা খুঁজে পায়, কিন্তু সেটা দেখেও বুঝতে পারে এটা তো ফ্রি পাওয়া গেছে। মানে কি, ইয়াসমিনকে আসল জিনিস দিয়ে সাইরাস অ্যালিসকে ফ্রি ক্রিম দিয়েছে? আয় হায়, অ্যালিস তুমি এতদিন কি করছিলে? একজন মিস্ট্রেস নাকি তোমাকে এরকমভাবে ট্রিট করছে? তখন ও সেই ক্রিমের মধ্যে কিছু একটা মিশিয়ে দেয় আর বলে, এবার হবে মজা। তখন ও সেই ক্রিমটা সাইরাসকে এনে দেয় আর বলে, আর কিছু না হলে এখান থেকে যাও। সাইরাস অনেক অবাক হয়ে চলে আসে। এদিকে আসলে ইয়াসমিন ওকে জড়িয়ে ধরে আর বলে, কি হয়েছে, সিলভিয়া তোমাকে ব্লক করেছে কেন? তখন সাইরাস বলে, বেশি কিছু না, ও শুধু নাম্বার পাল্টেছে, এই নাও তোমার ফেস ক্রিম। তখন সেটা ইয়াসমিন তার মুখে মাখে। একটু পরে ওর মুখ অনেক জ্বলতে শুরু করে,
যাতে ও চিৎকার করতে শুরু করে যে আমাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও। সাইরাস ওকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যায়। এরপর ও তাকে আবারও বাড়িতে নিয়ে আসে আর বলে, তুমি ইয়াসমিনের ক্রিমে এমন কি দিয়েছিলে যে ওর মুখ একদম নষ্ট হয়ে যেত? ডাক্তার বলেছে এখানে কিছু একটা মেশানো ছিল। তখন ও বলে, আমি জানি না। ইয়াসমিন নাটক করে বলে, আমি তো শুধু একটু ক্রিমই চেয়েছিলাম, তুমি আমার সাথে এমন কেন করছো? সিলভিয়া বলে, বিচ। আর সেখান থেকে চলে আসতে চাইলে সাইরাস ওকে ধরে ফেলে আর বলে, ক্ষমা চাও। সিলভিয়া অবাক হয়ে যায় যে আমি ক্ষমা চাইবো তোমার প্রেমিকার কাছে, কিন্তু তারপরও সরি বলে। আবারও চলে আসতে চাইলে সাইরাস বলে, আগের বারের মতো এবারেও তুমি ওর খেয়াল রাখবে, কারণ তুমি দোষ করেছো। সিলভিয়া অবাক হয়ে যায়, মানে আগের বারে অ্যালিস কি তাহলে ওর খেয়াল রেখেছিল, ওর সেবা করেছিল? অ্যালিস, কি করেছো তুমি 3 বছর ধরে? তখন ও বলে, সমস্যা নেই, আমি খুব ভালো করে ইয়াসমিনের খেয়াল রাখবো। আর সেখান থেকে চলে আসে। রাতে ও যখন ব্যায়াম করছিল তখন মেয়েট তার পা ধোয়ার জন্য পানি নিয়ে আসে। সিলভিয়ার হাত লেগে পানি একটু পড়ে যায়, যাতে সিলভিয়া তাকে একটা চড় মেরে দেয় যে তুমিও কি আমাকে বুলি করতে এসেছো নাকি? মেয়েট বলে, সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আমি এখনই পানি পাল্টে আনছি। তখন সিলভিয়া বলে, দরকার নেই, নিজের জিনিসপত্র গুছাও আর এখান থেকে চলে যাও, তুমি ফায়ার হয়ে গেছো। তখন সেই মেয়েট নিচে বসে পড়ে আর বলতে থাকে, এই 3 বছর ধরে আমার একটাও ভুল হয়নি, আমি এতদিন আপনার অনেক প্রিয় ছিলাম, হঠাৎ করে কি হলো ম্যাডাম? আমি আর কোনোদিনও ভুল করব না, আমার মা হাসপাতালে আছে। সিলভিয়া বলে, তোমার মা হাসপাতালে আছে তো আমি কি করব? যাও এখান থেকে, তোমাদের মতো গরিবদের আমি চিনি। তখন সেই মেয়েট বারবার ক্ষমা চাইতে থাকে, যাতে সিলভিয়া বলে, ঠিক আছে, এবারের মতো ক্ষমা করে দিলাম। মেয়েট পানি পাল্টে আনতে চাইলে সিলভিয়া বলে, দরকার নেই, যাও। এরপর ও তার পা খুব ভালো করে সেখানে ধুয়ে নেয় আর সেই পানিটা ফেলে দিতে যাবে তখন ওর মনে পড়ে, এ মা, ইয়াসমিনেরও তো খেয়াল রাখতে হবে। তাই ও সেই পানিটাই নিয়ে যায় ইয়াসমিনের ঘরে আর বলে, তোমার জন্য এনেছি, তোমার মুখ নাকি পুড়ে গেছে, এটা দাও, এটার মধ্যে আমি খুব ভালো একটা রোজ এসেনশিয়াল অয়েল দিয়ে এনেছি, তোমার মুখ ভালো হয়ে যাবে। ইয়াসমিন বলে, ঠিক আছে। তখন সিলভিয়া সেটা ডুবিয়ে ওর মুখে জোরে জোরে ঘষতে শুরু করে। ইয়াসমিন এতে রেগে যায় যে তুমি এসব কি করছো? তখন সাইরাস বলে, আবারও ওকে বুলি করছো? সিলভিয়া বলে, বুলি কোথায় করছি, এভাবেই তো আমি আমার মুখ মুছি, তোমার অসুবিধা হলে আমি চলে যাচ্ছি। তখন সে টাওয়ালটা ছুঁড়ে মেরে সেখান থেকে চলে যায়। এসব কিছু দেখে সাইরাস আর ইয়াসমিন দুজনেই অবাক হয়ে যায় যে এই মেয়েটার হঠাৎ করে কি হলো। ইয়াসমিন বুঝতে পারে এই পানিটা অনেক ময়লা, তাই বলতে থাকে, ও আমাকে বুলি করছে। সাইরাস অবাক হয়ে যায় যে রাতারাতি মেয়েটার কি হলো। পরদিন ও যখন অফিসে যাওয়ার সময় বের হয় তখন মেয়েট তার জন্য ওটস নিয়ে আসে। সাইরাস সেটা খেয়ে বলে, এতদিনের মতো তো এটা হয়নি, এটা খুবই বিশ্রী হয়েছে। তখন মেয়েট বলে, এতদিন আপনার ওটস, আপনার ব্রেকফাস্ট সব কিছু তৈরি করতো সিলভিয়া ম্যাডাম। সে সকাল 3টায় উঠে সকল কাজ করে ফেলতো যাতে আপনার ব্রেকফাস্ট, আপনার জামা কাপড় সব কিছু ঠিক থাকে। কিন্তু আজ কি জানি হয়েছে, সে ব্রেকফাস্ট বানায়নি। সাইরাস বলে, এখন ও কোথায়? মেয়েট বলে, মনে হয় ঘুমাচ্ছে, তাকে তো দেখছি না। যা শুনে সাইরাস সেখান থেকে চলে যায়। যাই হোক, এরপর ইয়াসমিন আর সিলভিয়া দুজনেই ব্রেকফাস্ট করতে আসে, কিন্তু ইয়াসমিনের ব্রেকফাস্ট ছিল খুবই ভালো আর সিলভিয়ারটা ছিল নর্মাল, যাতে সিলভিয়া রেগে বলে, আমাদের ব্রেকফাস্ট একরকম নয় কেন? মেইড বলে, সাইরাজ সাহেব স্পেশালি ইয়াসমিন ম্যাডামের জন্য এই ব্রেকফাস্ট তৈরি করতে বলেছে, সে নাকি অসুস্থ। এটা শুনে তো ইয়াসমিন অনেক হাসতে শুরু করে যে, কেন, তোমার কি জেলাস ফিল হচ্ছে নাকি? এতদিন তো হাসে খেলে সব উড়িয়ে দিতে, এখন আর ভান করতে পারছো না, তাই না? সিলভিয়ার এসব শুনে গা গজগজ করতে শুরু করে। সে বলে, তুমি এখানে কেন পড়ে আছো? তোমার লজ্জা করে না? ও, এই ফ্রিতে খাবার দাবারগুলো পাচ্ছ, ফ্রিতে জামা কাপড় পাচ্ছ, ফ্রিতেই তো এখানে থাকছো, রেন্ট ফ্রি, তাই এখানে থাকছো। যেহেতু তোমার বাবা মা খুবই গরিব, তোমাকে পালতে হলেও তো তাদের টাকা নষ্ট হবে, তোমাদের মতো গরিবদের আমি চিনি। তখন সে মেয়েটকে বলে, আমার ব্রেকফাস্ট ঘরে নিয়ে যাও।
এই কুৎসিত মেয়ের চেহারার দিকে তাকালেই আমার পেট ভরে যায়। ও সেখান থেকে উঠে চলে যায়। এসব কথা শুনে তো ইয়াসমিনের গা জ্বলতে শুরু করে। এরপর ও যখন নিজের মুখে মেডিসিন লাগাচ্ছিল তখন ভাবতে থাকে যে মেয়েটা হঠাৎ করে এরকম পাল্টে গেল কি করে, নিশ্চয়ই কোনো একটা ঘাপলা আছে। তখন ও শুনতে পায় যে মেয়েডরা নিজেদের মধ্যে আলোচনা করছে। আসলে মেয়েডরাও নতুন সিলভিয়ার উপরে অনেকটা ক্ষেপে আছে, কারণ সিলভিয়া তাদের 18 ঘন্টা কাজ করতে দিয়েছে। বলতে থাকে ম্যাডামের জানি হঠাৎ করে কি হয়েছে, সে নিজের জন্য একটা চিঠি লিখে চলে গেছে, তারপর ফিরে এসেই সে অদ্ভুত আচরণ করতে শুরু করেছে। এটা ইয়াসমিন শুনতে পায় আর বলে, চিঠি? কিসের চিঠি? তখন মেয়েড তাকে সবকিছু খুলে বলে যে হঠাৎ করে ম্যাডামের মেজাজ অনেক গরম হয়ে যায় কিছু বোঝার আগেই। যাক, পরদিন যখন আবারও ব্রেকফাস্টের টাইম হয় তখন ইয়াসমিন ব্রেকফাস্ট টেবিলে গিয়ে দেখে তার কোনো ব্রেকফাস্টই তৈরি হয়নি। তখন ও জিজ্ঞেস করে, আমার ব্রেকফাস্ট কোথায়? মেয়েড বলে, সিলভিয়া ম্যাডাম রান্না করতে না করেছে। তখন ইয়াসমিন বলে, মানে কি? আমি খাবো না? সিলভিয়া বলে, তুমি খাবে না কি তা নিয়ে আমি চিন্তা করব? আমি হলাম মিসেস ফ্যান্টন, আমার যা ইচ্ছে আমি তাই করব। তখন ইয়াসমিন অনেক রেগে যায় আর সিলভিয়াকে একটা চড় মারে। ও যখন চলে আসে তখন সিলভিয়া উল্টো গিয়ে তাকে 2-3টে চড় মেরে দেয় আর তাদের মধ্যে চুলোচুলি লেগে যায়। এসব কিছু মেয়েডরা দেখতে পায়, তারা কোনো মতেই তাদের আটকাতে পারে না, তাই এই খবর দিয়ে দেয় সাইরাসকে যে 2 ম্যাডাম ঝগড়া লাগিয়ে দিয়েছে। সাইরাস তাড়াতাড়ি সেখানে আসতে থাকে। সাইরাস সেখানে চলে আসলেই ইয়াসমিন ভিকটিম সাজতে শুরু করে। তখন সাইরাস এসে দোষারোপ করতে থাকে সিলভিয়াকে। সিলভিয়া বলে, আমি কি করেছি? সবার আগে আমার গায়ে হাত তুলেছে ইয়াসমিন, বিশ্বাস না হলে ওদের জিজ্ঞেস করো। তখন মেয়েড বলে, হ্যাঁ স্যার, সবার আগে গায়ে হাত তুলেছে ইয়াসমিন ম্যাডাম, আর সেই এতক্ষণ উপরে ছিল, কিন্তু আপনি আসার পরেই সে আর লড়াই করেনি। সিলভিয়া বলে, তোমার মিস্ট্রেসকে নিয়ে তুমি ঢং করবে এটা আমি মেনে নেব, কিন্তু আমাকে দোষারোপ করবে না। ও সেখান থেকে চলে যায়। তখন ইয়াসমিন বলতে থাকে, তুমি বিশ্বাস করো, ও সবার প্রথমে আমাকে বুলি করেছে। তখন সাইরাস বলে, আমি জানি না, আমাকে একটু সময় দাও। ও সেখান থেকে চলে যায়। ইয়াসমিন বলতে থাকে, মানে কি? ও কি আবার সিলভিয়ার পক্ষ নিতে শুরু করবে নাকি? না, আমাকে কিছু একটা করতেই হবে। যাই হোক, এই লড়াইতে ইয়াসমিনের হাত পা অনেক ছুলে যায়, তাই ও ডাক্তারের কাছে যায় ওষুধ লাগাতে। ডাক্তার বলে, এত চিল্লাচিল্লি করলে হবে, একটু সহ্য করো। তখন ইয়াসমিন ভাবতে থাকে, বুঝলাম না সিলভিয়ার কি হয়েছে, আমার এই সম্পর্কে একটু খোঁজ নিতেই হবে। সে মেয়েটা বলেছিল কোনো একটা চিঠির কথা, এজন্য ও আবারও সে মেয়েটার কাছে যায় আর জিজ্ঞেস করে, তুমি জানি কোন চিঠির কথা বলেছিলে? সেটা সিলভিয়া ডাস্টবিনে ফেলে দিয়েছিল, তাই না? সেই ময়লাগুলো কোথায় যায়? তখন মেয়েট তাকে মেন ডাস্টবিন দেখিয়ে দেয়। ইয়াসমিন এতটাই ডেসপারেট ছিল যে ও সেখানে ময়লা ঘেটে ঘুটে সেই চিঠিটা বের করে আর সেটা পড়তে শুরু করে। সেখানে লেখা ছিল যে সাইরাসের দুধে অ্যালার্জি আছে, সাইরাস কি খেতে পছন্দ করে কি খেতে পছন্দ করে না। এসব দেখে ইয়াসমিন অবাক হয়ে যায় যে ও তো এসব জানে, তাহলে ও নিজের জন্যই নিজে চিঠি লিখেছিল। এটা নিশ্চয়ই এক মানুষ নয়, সিলভিয়া পাল্টে গেছে, এটার নকল সিলভিয়া। এজন্য ও একজন লোককে ফোন দিয়ে বলে সিলভিয়ার সম্পর্কের খোঁজ নিতে। গত 3 মাসে সিলভিয়া কোথায় গেছে, কি করেছে, ও হঠাৎ করে পাল্টে গেল কি করে, সব বিষয়ে খোঁজ নিতে। তখন সে লোক বলে, এতে 1 মিলিয়ন টাকা লাগবে। ইয়াসমিন তো গরিব, তাই বলে, সমস্যা নেই, আমি তাও দিতে রাজি আছি, কিন্তু সিলভিয়ার সম্পর্কে খোঁজ নিয়েই ছাড়বো। এরপর ইয়াসমিন 1 গ্লাস দুধ গরম করে সিলভিয়ার রুমে যায় আর বলে, আমি ভুল ছিলাম, আমি তোমার সাথে ঝগড়া করে একদম ঠিক করিনি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। যতই হোক তুমি সাইরাসের স্ত্রী। আচ্ছা ঠিক আছে, আমি এর ভরপাই করার জন্য এই দুধটা নিয়ে এসেছি, তুমি এটা সাইরাসকে দাও, সাইরাস এতে খুশি হয়ে যাবে। তখন সিলভিয়ার মনে পড়ে যে ওই চিঠিতে সবার আগেই লেখা ছিল সাইরাসের দুধে অ্যালার্জি আছে। এটা মনে করে সিলভিয়া বলে, ওয়াও, তুমি কত ভালো মেয়ে। তখন ও সেই দুধটা নিয়ে ইয়াসমিনের মুখে ছুঁড়ে মারে।
ইয়াসমিন চিৎকার করে ওঠে যে তুমি এসব কি করছো। ওদিকে সাইরাস চিন্তায় পড়ে যায় যে সিলভিয়ার কি হলো। ও তো এতক্ষণে আমার জন্য কোনো না কোনো ড্রিঙ্কস অবশ্যই নিয়ে আসতো, আজ ওর কি হলো। তখন ও শব্দ শুনে সেখানে আসে আর দেখতে পায় ইয়াসমিনের মুখে দুধ লেগে আছে। ইয়াসমিন বলতে থাকে, দেখো না ও কি করছে। তখন সিলভিয়া বলে, আমি ওর মুখে মেরেছি, কোনো সমস্যা? অ্যাটলিস্ট আমি তো তোমার মিস্ট্রেসের মতো সব কিছু ডিনাই করি না। আর ওদের দুজনকে ঘাড় ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দেয়। এসব কিছু দেখে ইয়াসমিন বলতে থাকে, ও অনেক বার বেড়েছে, ওকে কিছু বলবে না? ও আমার সাথে এরকম কেন করছে? তখন সাইরাস বলে, একটু আগেই তোমরা ঝগড়া করেছো, তাই জন্য ও আপসেট আছে, এটা বড় বিষয় নয়। যেহেতু ইয়াসমিনের গায়ে দুধ লেগেছিল তাই সাইরাসের অস্বস্তি ফিল হতে থাকে। ও তার হাত ছাড়িয়ে সেখান থেকে চলে যায়। ইয়াসমিন এতে অনেক কষ্ট পায়। তখন ও আবার সাইরাসের কাছে যায় আর বলতে থাকে, তুমি কি এখন ওকে বেশি ভালোবাসতে শুরু করেছো? তুমি কেন আমাকে ইগনোর করছো? আমাকে কি আর ভালোবাসো না তুমি? সাইরাস বলে, এরকম কিছুই না, তুমি ভুল বুঝছো। ইয়াসমিন বলে, তাহলে অ্যাটলিস্ট আগের মতো ওকে একটু শাস্তি দাও, ওকে এখনই বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকতে বলো। সাইরাস বলে, আচ্ছা তুমি যা বলছো তাই হবে। তখন ও যখন সিলভিয়ার রুমে আসে তখন সিলভিয়া বলে, তোমরা এখানে কি করছো? বাইরে তো গেস্টরা এসেছে। দেখা যায় সেখানে পুলিশরা এসেছে। পুলিশদের দেখে তো দুজনেই অবাক হয়ে যায়। সিলভিয়া বলে, আমি তাদের দেখেছি। অফিসার, আপনারা কি জানেন এখানে আমাকে বুলি করা হচ্ছে? আমি এই বাড়ির বউ, অথচ আমার হাজবেন্ড তার মিস্ট্রেসকে এই বাড়িতে নিয়ে এসেছে। সেই মিস্ট্রেস আমার সাথে খারাপ আচরণ করছে। যা শুনে সাইরাস বলে, তুমি এত দূর পর্যন্ত পৌঁছে গেছো? মানলাম আজকে তুমি ইয়াসমিনের উপর একটু বেশি রেগে গেছো, তাই জন্য পুলিশকে খবর দেওয়া লাগবে কেন? সিলভিয়া বলে, আমি তো অবশ্যই পুলিশকে খবর দেব। ইয়াসমিনকে কোনো একটা ব্যবস্থা করতেই হবে। হয়তো পুলিশ ওকে ধরে নিয়ে যাবে, অথবা ওকে ভরপাই করতে হবে, ওকে জরিমানা দিতে হবে, কারণ ও আমার গায়ে হাত তুলেছে, এই যে এভিডেন্স। তখন ইয়াসমিন বলে, ঠিক আছে, কত টাকা চাও তুমি? সিলভিয়া বলে, 1 মিলিয়ন। এটা শুনে তো ইয়াসমিনের মাথায় আকাশ ভেঙে পড়ে। 1 মিলিয়ন টাকা? এত টাকা আমি কোথায় পাবো? তখন সাইরাস বলে, ঠিক আছে, আমি তোমার হয়ে টাকা দিয়ে দিচ্ছি। ও যখন দিতে যায় তখন সিলভিয়া বলে, তুমি আমার হাজবেন্ড, তোমার টাকা মানে আমার টাকা, আমার টাকাই তুমি আমাকে ফেরত দিতে চাইছো? সাইরাসের টাকা ও নেয় না। তখন ইয়াসমিন তার কার্ড বের করে দেয়। সিলভিয়া সেটা নিয়ে বলে, ঠিক আছে অফিসার, আপনারা এখন আসতে পারেন। এরপর ও যখন চলে আসছিল তখন বলে, ইয়াসমিন, তোমাদের মতো গরিবের জন্য এই টাকা তো অনেক বেশি না, কিন্তু আমার জন্য এটা শুধুমাত্র একটা পকেট চেঞ্জ। আর সেখান থেকে চলে যায়। সাইরাস এসব দেখে হতবাক হয়ে যায়। এরপর সাইরাস ও রুমে ঢুকে আর বলে, তুমি কেন এরকমটা করছো? ইয়াসমিনের সাথে তোমার কিসের এত শত্রুতা? ও তো এখানে টেম্পোরারিলি থাকছে। তুমি আমার স্ত্রী, আমি তোমাকে বিয়ে করেছি, তুমি এখানে পার্মানেন্টলি থাকতে পারবে, তাহলে তুমি কেন ইয়াসমিনের সাথে এতটা শত্রুতামি করছো? সিলভিয়া তার ওয়াইনের গ্লাসটা রেখে বলে, সাইরাস, আমরা বিবাহিত, তুমি তারপরও তোমার মিস্ট্রেসকে এই বাড়িতে এনে রাখছো, এটা কি ফানি মনে হচ্ছে? সাইরাস বলে, কিন্তু দেখো, তুমি এরকমটা করতে পারো না। সিলভিয়া বলে, কেন করতে পারি না? এই বিয়েটা যেমন তোমার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে তেমন আমার উপরেও চাপিয়ে দেওয়া হয়েছে। আমি কেন তোমার ফরমাস খাটবো, তোমার জন্য রান্না করব, তোমার জামা কাপড় ধুয়ে দেবো? সাইরাস বলে, তুমি কি বলছো বুঝতে পারছো? সিলভিয়া বলে, আমি যা বলছি বুঝেই বলছি, তুমি এখান থেকে যাও, আমি বিশ্রাম নেব। এই বলে ও সাইরাসকে ঘর থেকে বের করে দেয়। ইয়াসমিন ঘরে এসে জিনিসপত্র উলটপালট করতে শুরু করে, কারণ ও খুবই রেগে গেছে। পরদিন সকালবেলা ওকে সেই লোক ফোন দিয়ে বলে যে আমি এভিডেন্স পেয়ে গেছি সিলভিয়ার বিরুদ্ধে। ইয়াসমিন চলে আসে সেই লোকের সাথে দেখা করতে। সেই লোক তখন সকল এভিডেন্স ইয়াসমিনকে দিয়ে দেয় যে 3 বছর আগে সিলভিয়ার বাবা মায়ের সাথে সিলভিয়ার মতো দেখতে একটা মেয়ে কন্ট্রাক্টে সাইন করেছিল, আর সেই এতদিন সিলভিয়ার জায়গায় ছিল। এসব কিছু জানতে পেরে ইয়াসমিন অনেকটা অবাক হয়ে যায়। এরপর ও সকল জিনিসপত্র নিয়ে আসে আর
সিলভিয়াকে বলে, সিলভিয়া, তুমি তো ধরা পড়ে গেছো। ও, নাকি আমি তোমাকে অন্য নামে রাখবো? তখন সিলভিয়া বলে, ও, তুমি তো পাগল, তাই না? সিলভিয়া চলে আসতে চাইলে ইয়াসমিন ওকে ধরে ফেলে আর বলে, এখনো পাগল বানাতে চাইছো আমাকে? তোমার সম্বন্ধে সকল সত্যি জেনে গেছি আমি। তখন সিলভিয়া ওর হাত সরাতে চাইলে দুজনেই সেখানে পড়ে যায় আর দুজনেই অজ্ঞান হয়ে যায়। এরপর সাইরাস আসে হাসপাতালে, কারণ সিলভিয়া আর ইয়াসমিন দুজনেই অজ্ঞান হয়ে পড়েছিল বাড়িতে। তখন একজন নার্স এসে একটি ডকুমেন্ট দেয় আর বলে, এটা ইয়াসমিনের সাথে ছিল, দেখুন তো এটা তার নাকি। সাইরাস সে ডকুমেন্টটা খোলে আর দেখতে পায় সেখানে সিলভিয়ার সম্পর্কে সকল কিছু ইনফরমেশন আছে, যে 3 বছর আগে সিলভিয়ার পরিবর্তে আরেকটা মেয়ে সাইরাসকে বিয়ে করেছে। এসব কিছু দেখে সাইরাস একদম হতবাক হয়ে যায়, কিন্তু ও এটাও বুঝতে পারছিল না যে ইয়াসমিন কেন সিলভিয়ার সম্পর্কে এতটা খোঁজ নিচ্ছে। ইয়াসমিনের জ্ঞান ফিরে আসলে ও বাইরে বেরিয়ে আসে আর বলে, আমি সকল কিছু খোঁজ নিয়েছি, এটা আসল সিলভিয়া নয়, আসল সিলভিয়ার সাথে তোমার বিয়েই হয়নি। সাইরাস বলে, তুমি এসব কিছু কেন জানো? ইয়াসমিন বলে, কারণ তোমাকে ধোঁকা দেওয়া হচ্ছিল, এজন্য আমি সবকিছু খোঁজ নিচ্ছি। সাইরাস তখন সিলভিয়াকে দেখতে আসে, কিন্তু নার্স বলে, সিলভিয়া ম্যাডামকে তো নিয়ে যাওয়া হয়েছে, তার ফ্যামিলি এসেছিল তাকে নিতে। এরপর ও তার অ্যাসিস্ট্যান্টকে সেই ডকুমেন্টগুলো দিয়ে বলে, চেক করে নাও যেগুলো কি সত্যি কিনা, আর সেই সিলভিয়া কোথায় গেছে যে এত বছর আমার সাথে ছিল তারও খোঁজ নাও, আর এটাও খোঁজ নাও যে ইয়াসমিন কেন সিলভিয়ার পেছনে লেগেছে, ও কেন তার বিরুদ্ধে এতগুলো প্রমাণ জোগাড় করেছে। অ্যাসিস্ট্যান্ট বলে, ঠিক আছে, আর সে সেখান থেকে চলে যায়। এরপর সাইরাসের মনে পড়তে থাকে যে ওর সাথে নকল হলেও যে সিলভিয়া ছিল সে অনেক ভালো মানুষ ছিল, সে সাইরাসের জন্য কতটা ভেবেছে, সাইরাসের জন্য কতটা করেছে। এসব কিছু মনে করে সাইরাস বলতে থাকে, সিলভিয়া তুমি কোথায়, আমি তোমাকে খুঁজে বের করবই। কিন্তু সাইরাসকে কে বলবে এটা তো সিলভিয়া নয়, এটা তো অ্যালিস ছিল। যাই হোক, এদিকে সিলভিয়া তার বাবা মায়ের সাথে রাগারাগি করছিল যে ওই ইয়াসমিন আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, নাহলে কি আমি এতটা ব্যথা পেতাম। তখন ওর বাবা মা বলতে থাকে, চিন্তা করো না, আমরা ওই ইয়াসমিনের কাছ থেকে প্রতিশোধ নেব। তখনই তারা শুনতে পায় দরজায় সাইরাস আর ইয়াসমিন এসেছে। এটা শুনে বাবা মা অনেক রেগে যায়, তারা বাইরে বের হয় আর বলতে থাকে, এই মেয়ে, তুমি এখানে কেন এসেছো? লজ্জা থাকলে এখান থেকে চলে যাও। তখন সাইরাস ইয়াসমিনকে গাড়িতে গিয়ে বসতে বলে, তাই সাইরাস বলতে থাকে, আমি একটা কথা বলতে এখানে এসেছি। বাবা বলে, ঠিক আছে, ভেতরে আসো। সাইরাস ভেতরে গিয়ে সিলভিয়ার বাবা মাকে জিজ্ঞেস করে, সিলভিয়া কোথায়, আসল সিলভিয়া কোথায়, আর সে কোথায় যাকে আমি বিয়ে করেছিলাম। তখন তারা বলে, তুমি তো সিলভিয়াকে বিয়ে করেছো, আর সিলভিয়া তো তোমার সাথেই আছে। তখন সেখানে সিলভিয়া চলে আসে আর বলে, আমি সিলভিয়া নই তো কে সিলভিয়া? সে তার আইডি কার্ড দেখায়। এটা দেখে সাইরাস অবাক হয়ে যায়। যাই হোক, এরপর ও ড্রিঙ্কস করতে শুরু করে, কারণ ওর মাথায় কিছুই কাজ করছিল না। তখন অ্যাসিস্ট্যান্ট ফোন করে বলে, স্যার, আমি জানতে পেরেছি একটা খুবই গুরুত্বপূর্ণ কথা। সিলভিয়ার একটা টুইন সিস্টার আছে, যাকে তার বাবা মা ছোটবেলায় গ্রামে পাঠিয়ে দিয়েছিল, আর তার সাথেই আপনার বিয়ে হয়েছিল। তার নাম হলো অ্যালিস। সাইরাস এটা জেনে অনেক রেগে যায় আর বলে, সিলভিয়ার বাবা মাকে ডেকে পাঠাও। তখন সিলভিয়ার বাবা মাকে সেখানে নিয়ে আসা হয়, তাদের ধরে সেই লেভেলের মায়ের দেওয়া হয়েছে। তখন মা বলতে থাকে, আমরা কি জানি ও কোথায় গেছে, ও তো আমাদের থেকে 30 মিলিয়ন টাকা নিয়ে চলে গেছে। ও ছোট থেকেই অনেক বেশি খারাপ ছিল, যার জন্য ওকে গ্রামে পাঠিয়ে দিয়েছিলাম। ও তো আমাদের কোনোদিনও বাবা মা হিসেবে সম্মানই দেয়নি। সাইরাস বলে, আমার স্ত্রী সম্পর্কে একটাও বাজে কথা বলবেন না। তখনই অ্যাসিস্ট্যান্ট সকল ডকুমেন্ট নিয়ে আসে যে আমরা খোঁজ পেয়েছি অ্যালিসকে 5 বছরের সময়ই গ্রামে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সে খুবই কষ্টে বড় হয়েছে গ্রামে, সে তুষারের মধ্যে থেকে বড় হয়েছে, যার জন্য তার অনেক বেশি জ্বর হয়েছিল। কিন্তু ডাক্তারের কাছে তার বাবা মা তাকে নিয়ে যায়নি। অ্যালিস বড় হয়েছে একটা ন্যানির কাছে। সে ন্যানিকে খুবই অল্প মজুরি দেওয়া হতো,
তাই সেও চলে যায়। এই 20 বছরে তার বাবা মা কোনোদিনও অ্যালিসের খোঁজ খবর নেয়নি, কিন্তু যখন তাদের দরকার পড়েছে তখন তারা অ্যালিসকে ডেকে এনেছে। তাই সাইরাস তাদের উপরে অনেক রেগে যায় যে আপনারা নিজেদের বাবা মা বলেন, আপনারা একটা মেয়ের সাথে এরকমটা কি করে করতে পারলেন? ওদের দুজনকে বেসমেন্টে লক করে দাও। তখন মা বলে ওঠে, এরকম সাহস করবে না, আমরা তোমার শ্বশুর শাশুড়ি, আমরা অ্যালিসের মা বাবা। যা শুনে সাইরাস বলে, ও তাহলে আপনি জানেন যে আপনারা অ্যালিসের মা বাবা। তাদের যখন ধরে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সেখানে সিলভিয়া চলে আসে আর বলতে থাকে, আমার মা বাবার সাথে তুমি এরকম ব্যবহার কেন করছো? তখন সাইরাস বলে, তাহলে তুমি সিলভিয়া? সিলভিয়া বলে, হ্যাঁ আমি সিলভিয়া, আমি তোমাকে বিয়ে করার যোগ্য। অ্যালিস সাধারণ একটা মেয়ে, ও খুবই গরিব, ওর কোনো যোগ্যতা নেই তোমাকে বিয়ে করার, ফ্যান্টন ফ্যামিলির বউ হওয়া। যা শুনে সাইরাস তাকে একটা চড় মেরে দেয় আর বলে, তোমার বোনের সম্পর্কে তুমি এরকম কথা বলছো, লজ্জা করে না? সিলভিয়া এতে হতবাক হয়ে যায় আর বলে, হঠাৎ করে তোমার সকল সেন্স ফিরে এসেছে সাইরাস। এই 3 বছরে অ্যালিস তোমার সাথে ছিল, তুমি ওর সাথে কেমন আচরণ করেছো একটু মনে করে দেখো। ওকে কোনোদিনও নিজের বেডরুমে আসতে দাওনি, গেস্ট রুমে পাঠিয়ে দিয়েছিলে। আর তোমার মিস্ট্রেসকে নিয়ে তুমি বেডরুমে শুয়েছিলে, বৃষ্টির মধ্যে ও বাইরে দাঁড়িয়েছিল আর তোমরা ভেতরে বসে আমোদ মস্তি করছিলে। তুমি যদি ওকে কোনোদিনও ভালোবেসে থাকতে তাহলে এটা কোনোদিনও করতে পারতে না। এখন তুমি শুধু অ্যালিসকে মিস করছো কারণ তোমার কথায় উঠতে বসতো একটা মেয়ে, সে হঠাৎ করে চলে গেছে। এখন তোমার কথায় ওঠে বসে এমন কেউ নেই, তুমি একটা পুতুল খুঁজছো, তুমি তোমার ভালোবাসার মানুষকে খুঁজছো না। এসব কিছু শুনে সাইরাস ও গলা চেপে ধরে যে তুমি কি বলতে চাইছো, কিন্তু একটু পরেই সাইরাস চলে যায়। সিলভিয়া হাসতে শুরু করে যে তুমি কোনোদিনও অ্যালিসকে খুঁজে পাবে না, আমি অভিশাপ দিচ্ছি, অ্যালিস কোনোদিনও তোমার সাথে ফিরে আসবে না। সাইরাস যখন চলে আসছিল তখন অ্যাসিস্ট্যান্ট বলে, স্যার আমরা খোঁজ পেয়েছি যে অ্যালিস ম্যাডাম উত্তরাঞ্চলে যাওয়ার জন্য টিকিট বুক করেছিল, সে নিশ্চয়ই এখন সেখানে আছে। সাইরাস বলে, তাহলে সবার আগের টিকিটটা বুক করো, আমি এখনই উত্তরাঞ্চলে যেতে চাই। এদিকে উত্তরাঞ্চলে আমরা একটি ছেলেকে দেখতে পাই যার নাম হেনরি। সে ক্লক পরিবারের একমাত্র ছেলে, আর ক্লক পরিবার হলো উত্তরাঞ্চলের সবচেয়ে ধনী পরিবার, কিন্তু তবুও ও নিজের পায়ে দাঁড়াতে চায়। তাই ও রাস্তার পাশে ছোটখাটো একটা ক্যাফের দোকান দিতে শুরু করে। এখানেই আমরা আমাদের নায়িকা অ্যালিসকে দেখতে পাই, যে কিনা ফুলের একটি দোকান খুলেছে। তখন সেখানে দুজন কাস্টমার আসে আর বলতে থাকে, এটাই নাকি বিখ্যাত সেই ফুলের দোকান, আপনি নাকি ফুল বেচার সাথে সাথে ফুলের দেখাশোনা করার গাইডও দিয়ে দেন? তখন অ্যালিস বলে, হ্যাঁ আমার কাছে আপনি সবই পাবেন, আমি যে গাইড দেব সেটা অনুযায়ী যদি আপনি ফুল রাখেন তাহলে ফুল অনেক দিন ভালো থাকবে। তখন সেই কাস্টমার ভেতরে চলে যায়। তখনই অ্যালিস দেখতে পায় যে হেনরির মাথার উপরে একটা সাইনবোর্ড পড়তে নিয়েছে, তাই অ্যালিস দৌড়ে এসে হেনরিকে বাঁচায়। হেনরি অ্যালিসকে দেখে অনেক অবাক হয়ে যায় আর তার যান বাঁচানোর জন্য ধন্যবাদ বলে। তখন অ্যালিস বলে, সমস্যা নেই, এটা তো আমার কর্তব্য ছিল, আর তার কাস্টমারের কাছে চলে যায়। কিন্তু হেনরি এটা মনে রেখেছে, এজন্য সে চলে আসে অ্যালিসের কাছে ধন্যবাদ বলতে। তখন ওর একটি সূর্যমুখী চারা পছন্দ হয়ে যায় আর সেখান থেকে সূর্যমুখী ফুল নিয়ে যায়। যাই হোক, রাতের বেলা আবারও হেনরি আসে। তখন অ্যালিস মনে করে কাস্টমার, তাই বলে, সরি দোকান বন্ধ হয়ে গেছে। তখন হেনরি বলে, আমি আপনাকে ধন্যবাদ দিতে এসেছি, তখন তো ভালো মতো ধন্যবাদও দিতে পারলাম না, তাই আমার ক্যাফে থেকে একটা ডেজার্ট আর কফি নিয়ে এসেছি। অ্যালিস সেটা খায় আর বলে, খুবই ভালো হয়েছে, আপনার ক্যাফে নিশ্চয়ই অনেক ভালো নাম করবে কিছুদিন পরে। হেনরি এতে খুশি হয়ে যায়। তখন ও আবারও সূর্যমুখী ফুল দেখতে পায় আর বলে, এটা কি আমাকে দিতে পারবে? অ্যালিস বলে, অবশ্যই, আপনার সূর্যমুখী ফুল অনেক পছন্দ তাই না? হেনরি বলে, হ্যাঁ। অ্যালিস যখন ফুল দেখাশোনা করা গাইড দিতে থাকে তখন হেনরি বলতে থাকে, আমার কাছে অনেকগুলো ফুল আছে, আমি এগুলো দেখাশোনা করতে শিখেছি, তাই আপনাকে বলতে হবে না। অ্যালিস এতে অবাক হয়ে যায়।
যাই হোক, হেনরি যখন তার ক্যাফেতে ফিরে আসে তখন সেখানে কিছু লোকজন চলে আসে। আসলে তারা এসেছে তার বাবার পক্ষ থেকে। তার বাবা এই জায়গাটা খুবই বড় একজন ক্লায়েন্টকে বেচে দিতে চায়, কারণ সেই ক্লায়েন্ট এখানে মল করতে চায়। কিন্তু হেনরি এই জায়গাটা কোনোভাবেই ছাড়তে চায় না। সে ওই লোকের সাথে ঝগড়া বাজিয়ে দেয়। তখন সে লোক বলে, আচ্ছা ঠিক আছে, আপনি এখানে একটু সাইন করে দিন। তখন হেনরি সেখানে সাইন করে দেয় আর বলে, পরের বার থেকে নিজে করে নিও। সে লোক বলে, আপনি অনেক বড় পরিবারের ছেলে, এখানে একলা থাকলে আপনার উপরে বিপদ হতে পারে। আমরা দূর থেকে হলেও আপনার উপরে নজর রাখতে চাই। হেনরি বলে, আচ্ছা ঠিক আছে, যা ইচ্ছে তাই করো, কিন্তু আমার কাস্টমারদের তোমরা ভয় দেখাচ্ছ এই পোশাক দেখিয়ে। তখন তারা সেখান থেকে চলে যায়। এদিকে সাইরাস আর তার অ্যাসিস্ট্যান্ট উত্তরাঞ্চলে পৌঁছে যায়, কিন্তু এই জায়গাটা অনেক বেশি বড় ছিল। এখানে অ্যালিসকে খুঁজে পাওয়া এতটাও সহজ ছিল না। সাইরাস বলতে থাকে, যত যাই হোক, অ্যালিসকে খুঁজে বের করতেই হবে, প্রয়োজন হলে আরও লোক বাড়াও। অ্যাসিস্ট্যান্ট বলে, ঠিক আছে। যাই হোক, এরপর রাতে অ্যালিস যখন বাড়িতে ফিরছিল তখন বৃষ্টি পড়তে শুরু করে। তাই অ্যালিস ক্যাব বুক করতে যায়, কিন্তু হেনরি বলে, এর কোনো দরকার হবে না, আমি আপনাকে ড্রপ করে দেব। এরপর ওরা একসাথে আসছিল। হেনরি নিজে ভিজে গিয়ে অ্যালিসকে ভিজতে দিচ্ছিল না, তাই অ্যালিস বলতে থাকে, আপনাকে এতটা করতে হবে না। হেনরি বলে, এটা তো কিছুই না, আপনি আমার জান বাঁচিয়েছেন। এরপর তারা যখন অ্যালিসের বাড়িতে চলে আসে তখন হেনরি অবাক হয়ে বলে, আপনি এখানে থাকেন? অ্যালিস বলে, হ্যাঁ, নতুনই এসেছি এখানে। হেনরি বলে, ও আচ্ছা। অ্যালিস বলে, তাহলে আপনি ভেতরে আসুন, আপনি তো ভিজে গেছেন পুরো। হেনরি বলে, তার দরকার হবে না, আমিও এখানেই থাকি। তখন অ্যালিস আর হেনরি ভেতরে চলে যায়, আর আরও অবাক হয়ে যায় কারণ তাদের রুমও পাশাপাশি ছিল। হেনরি বলে, তাহলে আপনিই সে যে নতুন এখানে এসেছেন। নাইস টু মিট ইউ, আমি আপনার প্রতিবেশী। এরপর অ্যালিস যখন নিজের রুমে ঢুকবে তখন বুঝতে পারে সে রুমের চাবি দোকানেই ফেলে এসেছে। তাই বলতে থাকে, মিস্টার ক্লক, আমি এখন কোথায় যাব? আমি তো চাবি আনতে ভুলে গেছি। হেনরি বলে, এত চিন্তা করার দরকার নেই, আপনি আমার রুমে স্টে করতে পারেন, যেহেতু আমরা নেইবার। অ্যালিস বলে, ধন্যবাদ এতটা করার জন্য। এরপর তারা ভেতরে আসে। হেনরি বলতে থাকে, আপনি অনেক ভিজে গেছেন, আপনি গোসল করে নিন। তখন ও আর কি করবে, ও নিজের একটা শার্ট নিয়ে আসে আর বলে, আমার কাছে তো মেয়েদের কোনো পোশাক নেই, তাই এটাই আপনাকে পরতে হবে। অ্যালিস তখন গোসল করে সেটাই পরে বের হয় আর হাঁচি দিতে শুরু করে। তখন হেনরি ওর জন্য গরম স্যুপ বানিয়ে নিয়ে আসে। অ্যালিস দেখতে পায় হেনরির পুরো রুমে সূর্যমুখী ফুল ভরা। তাই ও বলতে থাকে, আপনার সূর্যমুখী ফুল খুবই পছন্দ, তাই না? কিন্তু কেন পছন্দ? তখন হেনরির মনে পড়ে 20 বছর আগের কথা, যখন ও একটা ভিলেজে ছিল। তখন সেই ছোট্ট অ্যালিস হেনরির সাথে দেখা করেছিল। আসলে হেনরিকে সাপে কামড় দিয়েছিল বলে অ্যালিস তাকে বাঁচিয়েছিল। এরপর থেকেই তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। মূলত হেনরি অ্যালিসকে নিজের বোন বানিয়েছিল, আর তার হাতের কাছে একটা বাটারফ্লাই ট্যাটু দেখে বলেছিল, তোমার মা কি তোমাকে জিংস মনে করে নাকি? অ্যালিস বলে, হ্যাঁ তাই তাই আমাকে এখানে পাঠিয়ে দিয়েছে। আমার মাকে তো আমার ঠিক মনেই নেই, আমি আন্টির সাথে বড় হচ্ছি। হেনরি বলে, সমস্যা নেই, আমরা একসাথে বড় হব। কিন্তু কিছুদিন পর হেনরিকে তার বাড়ি থেকে লোক আসে নিয়ে যাওয়ার জন্য। হেনরি কোনোভাবেই যেতে চায় না অ্যালিসকে ছেড়ে। তখন অ্যালিস চলে আসে আর তাকে একটা সূর্যমুখী ফুল দিয়ে বলে, তুমি যেখানেই থাকো না কেন সবসময় এই সূর্যমুখীর মতো নিজের মুখটা উজ্জ্বল করে রেখো, আমাদের অবশ্যই আবার দেখা হবে। হেনরি তখন কথা দেয় যে হ্যাঁ, বড় হয়ে আমি যখন পাওয়ারফুল হব তখন আমি তোমাকে প্রোটেক্ট করব, এখন আমাকে যেতেই হবে। তখন হেনরি চলে গিয়েছিল। এই 20 বছর ধরে ও অ্যালিসকে খুঁজেছে কিন্তু কোথাও পায়নি। যাই হোক, এইসব কিছু মনে করে হেনরির মন খারাপ হয়ে যায়। তখন অ্যালিস জিজ্ঞেস করে, কি হয়েছে? হেনরি বলে, না কিছু না, আসলে আমার সূর্যমুখী পছন্দ, কারণ আমি একজনকে খুঁজছি, সেই আমাকে মূলত সূর্যমুখী পছন্দ করিয়েছে। এরপর অ্যালিস যখন ঘুমাতে যাচ্ছিল তখন হেনরি তাকে শরীর গরম রাখার জন্য একটি প্যাচ নিতে বলে।
এত কেয়ার দেখে অ্যালিস অনেক অবাক হয়ে যায়, কারণ জীবনে প্রথম কেউ তার জন্য এতটা কেয়ার করছে। ঘরে এসে ও যখন নিজের শার্ট খোলে, তখন আমরা দেখতে পাই সেই বাটারফ্লাইয়ের মতো, মানে বো নাকি এর মতো একটা ট্যাটু ওর কাঁধে এখনো আছে। যাই হোক, এরপর অ্যালিস ঘুমিয়ে পড়ে। পরদিন অ্যালিস হেনরির ক্যাফেতে এসে ওর শার্টটা ধুয়ে ওকে ফেরত দেয় আর বলে, আমি যখন উঠেছি তখন তো আপনি বেরিয়ে গিয়েছিলেন, তাই আপনাকে এটা দিতে পারিনি। হেনরি বলে, এত তাড়াহুড়োর দরকার ছিল না, যদিও আমরা একই ফ্ল্যাটে থাকি। তখন ও অ্যালিসকে কফি খেতে দেয়। অ্যালিস সেটা খায় আর অনেক খুশি হয়ে যায়। তখন সেখানে একটা সাপ চলে আসে আর হেনরিকে কামড় দিয়ে দেয়। তখন অ্যালিস সেই ছোটবেলার মতো ওকে আবারও বাঁচায়। আর তখনই হেনরি ওর কাঁধে সেই বাটারফ্লাই ট্যাটুটা দেখতে পায়। এতে হেনরি বুঝে যায় এটাই অ্যালিস, যাকে ও 20 বছর ধরে খুঁজছে। তাই ও তাকে পরিচয় দেয় যে আমি হলাম হেনরি ক্লক, যার সাথে 20 বছর আগে তোমার দেখা হয়েছিল। এরপর হেনরি জিজ্ঞেস করে, এতদিন তুমি কোথায় ছিলে? তুমি জানো আমি তোমাকে কোথায় কোথায় খুঁজেছি? তখন অ্যালিস বলতে শুরু করে যে ও এতদিন কত কষ্টে ঠেকেছে, আর 3 বছরের জন্য ও সাইরাসকে বিয়ে করেছিল শুধুমাত্র 30 মিলিয়ন টাকার জন্য, যেন ও নিজের একটা বিজনেস খুলতে পারে। এসব শুনে হেনরির অনেক খারাপ লাগে আর বলে, এখন থেকে তোমাকে আর চিন্তা করতে হবে না। এখন থেকে আমি তোমার সকল দায়িত্ব নিয়ে নিলাম, কারণ আমি তো ছোটবেলায় তোমাকে প্রমিস করেছিলাম। অ্যালিস এতে অনেক খুশি হয়ে যায়। যাই হোক, এরপর 1 মাস কেটে যায়। অ্যালিসকে হেনরি অনেক লাই দিয়ে দিয়ে মোটা বানিয়ে ফেলে আর বলে, মোটাতেই তোমাকে আরো বেশি সুন্দর লাগছে। এদিকে সাইরাস অনেক রেগে যায়, কারণ এতগুলো দিন হয়ে গেছে, 1টা মাস হয়ে গেছে, ও অ্যালিসকে কোথাও খুঁজে পাচ্ছে না। অ্যাসিস্ট্যান্ট বলতে থাকে, আমরা চেষ্টা করছি, আমরা ম্যাডামকে খোঁজার অনেক চেষ্টা করছি। তখনই তার মোবাইলে একটা মেসেজ আসে যে অ্যালিসকে পাওয়া গেছে। অর্থাৎ অ্যালিসের মতোই দেখতে একটা মেয়েকে একটা ক্যাফের বাইরে দেখতে পাওয়া গেছে। যা শুনে সাইরাস বলতে থাকে, এখনই সেখানে চলো। এদিকে অ্যালিস আর হেনরি অনেকগুলো কুকুরের সাথে নিজেদের বন্ধুত্ব করে ফেলে। অ্যালিস প্রতিদিন সে কুকুরগুলোকে খাবার দিত। এদিকে হেনরি সে লোককে বলে অ্যালিসের জন্য একটি এঙ্গেজমেন্ট রিং বানাতে বলে। সেই লোক সেটা নিয়ে আসে আর বলে, কিন্তু আপনি কি বেশি তাড়াহুড়ো করে ফেলছেন না? আপনার আর অ্যালিস ম্যাডামের দেখা হয়েছে মাত্র 1 মাস। হেনরি বলতে শুরু করে, ওকে যদি আমি এখনই প্রপোজ না করি, তাহলে কি আমরা সারা জীবন ভাই বোন থেকে যাব নাকি? এটা কোনোদিনও হবে না। আমি ওকে এখনই প্রপোজ করব। এরপর ও একটা বুকেও কিনে আনে অ্যালিসকে প্রপোজ করার জন্য। যাই হোক, এরপর অ্যালিস আর হেনরি আসে তাদের কুকুর ছানাদের সাথে দেখা করতে। তখন হেনরি চলে যায় তার সেই সারপ্রাইজ আনার জন্য। অ্যালিস সেখানে একা থাকে। তখনই সেখানে সাইরাস চলে আসে অ্যালিসকে খুঁজতে খুঁজতে, আর অ্যালিসকে পেয়ে ও পেছন থেকে জড়িয়ে ধরে। অ্যালিস বলতে থাকে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কিন্তু সাইরাস কোনোভাবেই ওকে ছাড়ছিল না। এতে অ্যালিস অনেক রেগে যায়। তখনই সেখানে হেনরি চলে আসে। হেনরি এসে সাইরাসকে একটা চড় মেরে দেয় আর অ্যালিসকে বাঁচায়। সাইরাস বলতে শুরু করে, তাহলে কি এই ছেলের জন্য তুমি আমাকে ছেড়ে চলে এসেছো? এটা কে? গাইয়া ভূত একটা! তুমি ওর জন্য আমাকে ছেড়েছো? তুমি জানো না আমি কত বড় লোক? এখনই আমার কাছে ফিরে আসো। আমি তোমার সাথে যা করেছি তা আমি ভুল করেছি। তখন ও বলতে শুরু করে, তুমি আমার সাথে কি করেছো তা আমি মনে রাখতে চাই না। তোমার কি মনে হয় আমি তোমাকে ভালোবাসি? কোনোদিনও না। আমি তোমার কাছে কোনোদিনও ফিরে যাব না। যখন আমি তোমার কাছে ছিলাম তখন তুমি আমাকে একটা পুতুলের মতো ব্যবহার করেছো। আমাকে দিয়ে তোমার সকল স্বার্থ উদ্ধার করেছো। তুমি এটা ভালো করে বুঝে নাও। আমি কোনোদিনও তোমাকে ভালোবাসিনি আর কোনোদিনও তোমাকে ভালোবাসবো না। ও হেনরিকে নিয়ে সেখান থেকে চলে আসে। সাইরাস বলতে থাকে, যত যাই হয়ে যাক, আমি তোমাকে আবার আমার করে নেব। আমি এখনই হাল ছাড়বো না। এজন্য ও সেই বৃষ্টির মধ্যে বাইরে দাঁড়িয়ে থাকে। তখন সাইরাস বলতে থাকে, এভাবেই তো অ্যালিস দাঁড়িয়েছিল টানা 1 দিন। ওর কি তাহলে এত কষ্ট হয়েছিল? আমি তো বুঝতেই পারিনি যে বৃষ্টিতে দাঁড়িয়ে থাকতে এতটা ঠান্ডা লাগবে। এভাবে সাইরাস সেখানে অজ্ঞান হয়ে যায়। ভেতরে বসে
অ্যালিস আর হেনরি কথা বলছিল। অ্যালিস দেখতে পায় যে সাইরাস এসব করছে, কিন্তু ওর এতে কিছুই আসে যায় না। যাই হোক, এরপর সাইরাসের জ্ঞান ফেরে হাসপাতালে। সাইরাস বলতে থাকে, তাহলে কি অ্যালিস আমাকে এখানে নিয়ে এসেছে? অ্যালিস তাহলে আমার জন্য কেয়ার করে? তখনই ওর অ্যাসিস্ট্যান্ট সেখানে আসে আর বলে, স্যার, আপনি অ্যালিসের বাড়ির সামনে অজ্ঞান হয়ে পড়েছিলেন। আমি আপনাকে নিয়ে এসেছি। আপনার গায়ে প্রচণ্ড জ্বর ছিল। সাইরাস বলে, ও তাহলে তুমি নিয়ে এসেছো? তখন অ্যাসিস্ট্যান্ট বলে, আপনি তো আমাকে খোঁজ নিতে বলেছেন ইয়াসমিন ম্যাডামের উপরে। আমি খোঁজ নিয়েছি। সে 3 বছর ধরে সিলভিয়া ম্যাডাম মানে অ্যালিস ম্যাডামের সাথে কী আচরণ করেছে তা আপনি নিজেই দেখে নিন। তখন দেখা যায় ইয়াসমিন বারবার অ্যালিসকে ফ্রেম করেছে। অ্যালিসের কোনো দোষ ছিল না, অথচ অ্যালিসকে সকল দায় নিজের ঘাড়ে নিতে হয়েছে। এসব কিছু দেখে সাইরাস অবাক হয়ে যায়। তখন একটা ভয়েস রেকর্ডিংও শোনানো হয়, যেখানে ইয়াসমিন বলছিল, সাইরাস তো একটা পাগল। ও সিলভিয়ার একটা কথাও বিশ্বাস করে না, সব আমার কথা বিশ্বাস করে। আমি যেটাই বলি সাইরাস সেটাই বিশ্বাস করে নেয়। এসব শুনে সাইরাস অনেক রেগে যায়। তখন অ্যাসিস্ট্যান্ট বলে, শুনেছি সিলভিয়া ম্যাডামকে অ্যালিস ম্যাডামকে যখন গোডাউনে আটকে দেওয়া হয়েছিল, তখন ইয়াসমিন ম্যাডাম সেখানে ইঁদুর ছেড়েছিল, আর আপনি যাওয়ার আগেই সেই ইঁদুরগুলো গায়েব করে দিয়েছিল। এটা শুনে সাইরাসের মনে পড়ে যে অ্যালিস ওকে একই কথা বলেছিল, কিন্তু ও অ্যালিসের একটা কথাও বিশ্বাস করেনি। তার অনেক খারাপ লাগতে শুরু করে যে আমি এসব কি করেছি। ও ইয়াসমিনের উপরে অনেক রেগে যায়। যাই হোক, এদিকে বাড়িতে বসে ইয়াসমিন তার নেল পলিশ করছিল আর বলতে থাকে, যত যাই হয়ে যাক, সাইরাস অ্যালিসকে খুঁজে পেলেই বা কি হবে? ও অ্যালিসের সাথে যে ব্যবহার করেছে, অ্যালিস কোনোদিনও ওর কাছে ফিরে আসবে না। সাইরাস, তোমাকে আমার কাছেই ফিরতে হবে। এইসব ভেবে ইয়াসমিন খুশি হচ্ছিল। তখন সেখানে সাইরাস চলে আসে। ইয়াসমিন বলে, কি হয়েছে? তখন সাইরাস ওর গলা চেপে ধরে আর বলতে থাকে, তুমি আমার পেছনে এরকম কিছু করেছো? তুমি অ্যালিসকে ফাঁসানোর জন্য এত নিচে পর্যায়ে গিয়েছো। ও তাকে শাস্তি হিসেবে গোডাউনে আটকে দিতে বলে। তখন ইয়াসমিন বলে, ভুলে যেও না, অ্যালিস কিন্তু কোনোদিনও তোমার কাছে ফিরে আসবে না। তোমাকে আমার কাছেই ফিরে আসতে হবে। আর তোমার কি মনে নেই আমি এতদিন তোমার পাশে ছিলাম? তুমি কি করে অ্যালিসের জন্য আমাকে ভুলে যেতে পারো? কিন্তু সাইরাস এর কোনো উত্তরই দেয় না, বরং বলে ইয়াসমিনকে চরম সাজা দিতে। ইয়াসমিনকে ধরে নিয়ে যাওয়া হয়। এদিকে হেনরি সে কুকুরগুলোর জন্য একটি ঘর বানাতে থাকে আর বলে, আমরা সকল কুকুরদের অ্যাডপ্ট করে নেব। তুমি তো তাদের অনেক পছন্দ করো, তাই না? আর আমরা এই ক্যাফের নাম দেব পাও ক্যাফে। কেমন হবে? এসব শুনে অ্যালিস অনেক হাসতে শুরু করে আর বলতে থাকে, আচ্ছা, যেদিন সাইরাস এসেছিল সেদিন তোমার হাতে একটা বুকে ছিল, কিন্তু কেন? তখন ও বলে, কারণ আমি তোমাকে প্রপোজ করার প্ল্যান করেছিলাম, অথচ ওই ব্যাটা এসে সকল প্ল্যান ভেস্তে দিয়েছে। অ্যালিস হেসে বলে, প্রপোজ করার টাইম কিন্তু চলে যায়নি, তুমি এখনো প্রপোজ করতে পারো। তখন হেনরি অনেক খুশি হয়ে যায় যে সত্যি। তখন ও অ্যালিসকে প্রপোজ করে যে, তুমি কি আমাকে বিয়ে করবে? আমি তোমাকে লাস্ট 20 বছর ধরে খুঁজছি, এতদিন আমি তোমাকে পাইনি। আমি তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করি, যেমনটা আমি কথা দিয়েছিলাম যে বড় হলে যখন আমার গায়ে শক্তি হবে তখন আমি তোমাকে প্রোটেক্ট করব। দেখো, এখন আমার গায়ে শক্তি আছে, এখন আমার কাছে টাকাও আছে, আমি তোমাকে প্রোটেক্ট করতে পারবো। অ্যালিস বলে, ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করব, কারণ আমিও তোমাকে অনেক দিন ধরেই পছন্দ করি। হেনরিয়েতে অনেক খুশি হয়ে যায় আর ওর আঙ্গুলে সেই রিংটা পরিয়ে দেয়। অ্যালিস অনেক খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে। তখনই সেখানে সাইরাস চলে আসে। সাইরাস এসে অ্যালিসকে তার সাথে যেতে বলে আর বলতে থাকে, আমি আমার সকল ভুল শোধরে নেব। তুমি জানো আমি ইয়াসমিনকে গোডাউনে বন্দি করে দিয়েছি। আমি জানি ইয়াসমিন তোমার সাথে খারাপ আচরণ করত। এখন আমার আর কাউকে প্রয়োজন নেই, শুধু তোমাকে প্রয়োজন। এই দেখো প্রুফ। দেখা যায় ইয়াসমিনকে বেঁধে রাখা হয়েছে। অ্যালিস বলে, এই প্রুফ দিয়ে তুমি কি প্রুফ করতে চাও? আমি কোনোদিনও তোমার কাছে ফিরে যাব না। আমি এখন এঙ্গেজড। চলে যাও তুমি এখান থেকে।
সাইরাস এতে অনেক রেগে যায় আর তার অ্যাসিস্ট্যান্টকে বলে, লোকজন নিয়ে আসো, অ্যালিস ম্যাডামকে ধরে নিয়ে যেতে হবে। যাতে হেনরি বলে, ও আমার চোখের সামনে থেকে তুমি আমার ফিয়ন্সেকে নিয়ে যাবে। তখন সেখানে হেনরির সকল বডিগার্ডরা চলে আসে আর বলে, মিস্টার ফ্যান্টন, আপনি কি জানেন আপনি কার সাথে পাঙ্গা নিতে এসেছেন? হেনরি এই উত্তরাঞ্চলের সবচেয়ে বড় পরিবারের ছেলে। তার বাবার বিজনেসের একদিনের ইনকাম আপনার সারা বছরের ইনকাম। আপনি কি তার সাথে লাগতে চাইছেন? যা শুনে সাইরাস সেখান থেকে চলে আসে। সাইরাসের কাছে আর কোনো উপায় ছিল না, তাই সে অ্যাসিস্ট্যান্টকে বলে, সিলভিয়াকে নিয়ে আসো। এরপর অ্যাসিস্ট্যান্ট সিলভিয়াকে নিয়ে আসে। তখন সাইরাস বলতে থাকে, তোমার বোন তো এতদিন তোমার জায়গায় নকল সেজেছিল, তাই না? সে 3 বছর এমনভাবে ছিল যে কেউ তাকে ধরতে পারেনি। এখন তোমার পালা। তুমি চলে যাও হেনরির কাছে আর তুমি অ্যালিস সেজে থাকবে। অ্যালিস আমার কাছে চলে আসবে আর তুমি হেনরির কাছে থাকবে। জানো, হেনরি আরও বেশি ধনী, শুধু তোমাকে অ্যালিসের মতো ব্যবহার করতে হবে। এটা শুনে সিলভিয়া বলে, ঠিক আছে, আমি রাজি। প্ল্যান মতো অ্যালিস বাইরে একটা কুকুর দেখতে পায়। ও যখন সেটা নিতে আসে তখনই ওকে কিডন্যাপ করে নেওয়া হয়। তখন অ্যালিসের জায়গায় সিলভিয়া চলে আসে। সিলভিয়া অ্যালিস সেজে হেনরির সাথে কথা বলতে শুরু করে আর ওকে নিজের রুমে রাখে ড্রিঙ্কস করার জন্য। হেনরি এতে অবাক হয়ে যায়, কারণ অ্যালিস ড্রিঙ্কস করতে পছন্দ করে না। যাই হোক, এরপর অ্যালিস ওকে ড্রিঙ্কস দেয়। হেনরি একটু খেয়েই একদম মাতাল হয়ে যায় আর বলতে থাকে, আমি আর খেতে পারবো না। তখন সিলভিয়া ওকে নিজের রুমে নিয়ে আসে আর ওর সাথে ইন্টিমেট হতে চায়। দেখা যায় সিলভিয়া তার কাঁধে ঠিক অ্যালিসের মতো ট্যাটুও করিয়েছে। কিন্তু তখন হেনরির বমি পায় আর ও উঠে চলে যায়। যাই হোক, একটু পরেই হেনরি তার হাতে করে একটা সাপ নিয়ে আসে আর বলে, আমাদের পেটকে তুমি বাইরে কেন রেখেছো? এই সাপটা দেখেই তো সিলভিয়ার মাথায় আকাশ ভেঙে পড়ে। ও অনেক ভয় পেয়ে যায়। তখন হেনরি বলতে থাকে, আমি বুঝেছি যে তুমি অ্যালিস নও, তুমি আসলে সিলভিয়া, তাই না? সিলভিয়া হাসতে শুরু করে যে, তুমি আমাকে ধরে ফেললে কি করে? হেনরি বলে, প্রথমেই ধরে ফেলেছি। অ্যালিস কোনোদিনও ড্রিঙ্কস করতে চায় না আর ও ড্রিঙ্কস সবসময় তার ডান হাতে ধরে। অ্যালিস কোথায়? তখন সিলভিয়া ভয় পেয়ে সব কিছু বলে দেয়। এদিকে অ্যালিসকে সাইরাস ধরে নিয়ে আসে আর অ্যালিস যখন ছুটতে চায় তখন সাইরাস বলে, তুমি আর ওখানে গিয়ে কোনো কুল পাবে না, কারণ হেনরির জন্য আমি অলরেডি তোমার টুইন সিস্টারকে পাঠিয়ে দিয়েছি। ও অ্যালিসের সাথে খারাপ আচরণ করতে শুরু করে, কিন্তু তখনই সেখানে হেনরি চলে আসে আর অ্যালিসকে বাঁচিয়ে নেয়। এরপর সাইরাসকে পুলিশে ধরিয়ে দেওয়া হয়। নিউজে দেখানো হয় যে সাইরাসের বিরুদ্ধে অনেকগুলো মামলা করা হয়েছে। আর সাইরাস নিউজে দেখতে পায় হেনরি আর অ্যালিসের বিয়ে। যাই হোক, এসব দেখে সাইরাস অনেক কষ্ট পায়। এদিকে অ্যালিস তার বিয়ের জন্য রেডি হচ্ছিল। তখন হেনরি সেখানে আসে আর বলে, চলো, টাইম হয়ে গেছে। তখন অ্যালিস তার হাত ধরে বিয়ের মণ্ডপে চলে আসে। এখানেই এই ড্রামাটি শেষ হয়ে যায়। তোমাদের এই ড্রামাটি কেমন লেগেছে তা অবশ্যই বলে দিও আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।